যাও। এই কি খবর, কেমন আছেন? ঘর সংসার ঠিকঠাক চলছে তো? মন ফ্রেশ আছে? দুঃখ কষ্ট আছে? দুঃখ কষ্ট থাকলে এক কাজ করেন, আয়ুব বচ্চন অথবা জেমসের গান শুনে আসেন, অথবা পরিমণির দেখে আসেন। যার যেভাবে দুঃখ যায়। 24 নম্বর কোশ্চেনটা একটু সবাই জয়েন করতে করতে করে ফেলেন তো, দেখি কালকের কতটুকু মনে আছে। দা পুর, অনেক দা পোর বলে একটু ভালো, মানে যেহেতু শিখছেন, যদিও আমার এটা প্রোনাউন্সিয়েশন কোর্স না, কিন্তু এমন উচ্চারণ করিয়েন না যে আপনার এটা খুব বেকাপ্পা শোনা যায়। হ্যাঁ, আমিও অনেক উচ্চারণ যেটা আছে সেটা আমি যেটা অ্যাপ্রুভের সেটা করি না, প্রচলিত এটাই করি, কিন্তু কিছু কিছু আছে খুবই বেকার, যেমন দা পুরকে দা বলো দা পোর, বিষয়টা এরকম না। কি আছে বলুন তো? অলওয়েজ অনার দ্য রিচ, এটা একটু দেখার চেষ্টা করবো। অনার দ্য রিচ, সবাই জয়েন করে ফেলবো, কেমন আছে একটু জানাবো, এবং কেমন আছে জানাবো, তারপর হচ্ছে আমাদের এটা আনসার করে বলবো সবাই, ঠিক আছে? সবটা ঠিকঠাক আছে কিনা, যাদের বউ আছে বউ ঠিকঠাক আছে কিনা, যাদের বাচ্চা কাচ্চা আছে ঠিকঠাক আছে কিনা, যাদের গার্লফ্রেন্ড আছে ঠিকঠাক আছে কিনা, কথা ঠিকঠাক আছে কিনা, ফোন। সবাই আনসার করে ফেলবো, এবং আরেকটা কাজ করব, সবাই একটু বলে দিই, আনসার করতে করতে আমরা একটু দেখি কারা কারা আছে। সবার নাম এমনিতে পড়া হয় না। ও জেরিন আছে, জেরিন কি খবর? ওকে, রুদ্র, নিশাদ, সীমান্ত, সীমান্ত কি খবর? গার্লফ্রেন্ডের জামালা মিটছে? হাসান বাপ্পি, আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। ওকে, আনসার করেন সবাই। প্লুরাল কাউমার নাম, ওকে, অনেক নাম। মৌসুমি, এই মৌসুমি নাকি আপনার কি বলছি? ঠিক আছে ভাই, বউ ও সোহাগ বিয়ে করলা কবে? গার্লফ্রেন্ড পেরা দেয় সারে দি, আসাব্বার মাথা, যেটা পেরা দিবি সারে দিবি। গার্লফ্রেন্ড পেরা জীবন, জীবন আপনার পেরা দিবে আরেকজন, এটা মানা যায়? আজকে উপস্থিতি কম কেন? মানে কোনো এলাকায় বৃষ্টি বুষ্টি এমন আছে? সে কোন অন্যের বউ, এর থেকে শান্তির জিনিস আর কি, আর কিছু আছে? যে আপনার গার্লফ্রেন্ড যখন অন্যের বউ, এটা সব থেকে শান্তির জিনিস। তার মানে আপনি চিন্তা করতে পারেন আরেকজনের বউয়ের সাথে প্রেম করে দিচ্ছেন, এটা ফিল নিবেন এটা, বুঝছেন? আপনি যখন চিন্তা করবেন আপনার গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে, তখন আপনার কষ্ট লাগবে। আপনি যখন চিন্তা করবেন আরেকজনের বউয়ের সাথে আপনি প্রেম করে দিয়েছেন, তখন আপনার আবার একটা শান্তি শান্তি ভাব আছে। মেয়েদের নাম বলেন, জীবনই তো চালায়, পৃথিবী চলে মেয়েদের দ্বারা। দেশে আসো কি করো? এই অন টাইমে জয়েন করতে হবে, হ্যাঁ, অন টাইমে জয়েন। আচ্ছা, হ্যালো স্যার। আবার ওই যে এই আমার সামনে আবার মেয়ে ওই সে আসছে। আচ্ছা, সোহাগ আসছে। ওকে, তারপরে রাজু, রাজু আছে। আনসার করেন, দ্রুত আনসার করেন এবার। এই প্রসঙ্গ বাদ দিয়ে আনসার করে ফেলেন দ্রুত। দ্য পুর অলওয়েজ কি বলেন তো? অনার দ্য রিচ। চাকরি হয় না ভাই, তাই বিয়ে করছে। নিয়ত করেন এই যে 23 সালে চাকরি, এই নিয়ত করেন 23 সালে চাকরি হবে, 24 সালে বিয়ে করবেন, এবং 24 সালে যেন আপনার বাচ্চা হয়, ঠিক আছে? আপনি এরকম নিয়ত করে পড়াশোনা করেন, ঠিক আছে? আজকে ক্লাস নিতেছেন যে, আজকে কি ক্লাস নাই? কি পোলাপান নিয়ে পড়ছে আল্লাহ ভালো জানে। চেয়ার ম্যাটেরিয়াল নাম কেন হবে? চেয়ার বলতে কি পৃথিবীর যে কোনো চেয়ারকে বোঝায় শোনা? চেয়ার বলতে তো নির্দিষ্ট কোনো চেয়ার না। চেয়ার বলতে কি আপনি, চেয়ার কি বাংলাদেশে আছে, আমেরিকায় নাই?
বলেন, চেয়ার কি বাংলাদেশে আছে? চেয়ার কি বাংলাদেশে আছে? চেয়ার কি শুধু বাংলাদেশে আছে? কালকের আলোচনার কনসেপ্ট বুঝবেন, আলোচনার কনসেপ্টটা বুঝতে দেখবেন আপনার এই প্রশ্ন থাকবে না। চেয়ার কি শুধু, চেয়ার তো শুধু বাংলাদেশে নাই, হ্যাঁ চেয়ার শুধু বাংলাদেশে না। আরেকটা হচ্ছে আপনার কি বলেন তো, ম্যাটেরিয়াল নাউনের উপাদান দ্বারা তৈরি হচ্ছে কমন নাউন। তো ম্যাটেরিয়াল নাউন, চেয়ারের ম্যাটেরিয়াল নাউন কি? উড, আয়রন, চেয়ার যেগুলো যেগুলো দিয়ে তৈরি হয়। বুঝাতে পারলাম? কারণ পরীক্ষায় যেগুলা বিগত বছরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো তো এখানে দেয়াই আছে। কিন্তু আপনার সব তো আপনার যে পরীক্ষায় যে ইংরেজি তো বিষয়টা এরকম না যে হুবহু কমন করতে হবে, আপনার কনসেপ্ট বিল্ড আপ করতে হবে, মুখস্থ করা যাবে। ইংরেজি তো মুখস্থ জিনিস নয়। তার মানে আমরা এই কোশ্চেনটা যেহেতু দিলাম, সেটা নিয়ে আমরা কথা বলি। এরপরে আমরা আজকের ক্লাসে যাব। দাপুর অলওয়েজ অনার দ্য রিচ। দাপুর অলওয়েজ অনার দ্য রিচ। খুব মনোযোগ দিয়ে শোনেন। সাধারণত গত ক্লাসে আলোচনা করেছিলাম রিচ শব্দটা হচ্ছে অ্যাজেটিভ, এটা আমরা আলোচনা করতে পারি। রিচ শব্দটা কি বলেন তো ভাই? অ্যাজেটিভ। কিন্তু এর পূর্বে আর্টিকেল দেওয়া আছে এবং দুইটা মিলে একটা হয়, দুইটা মিলে তখন সেটা নাউন হয়ে গেল, এটা অ্যাজেটিভ থাকলো না। কি বলেন তো? নাউন। অ্যাজেটিভ নয়, অ্যাডভার্ব নয়, প্রোনাউন নয়। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? নাউন। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা। আজকের যেটা আলোচনা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। খুব সম্ভবত এটা আলোচনা করবো আমরা, ট্রান্সফরমেশন অফ নাউন। খুব সম্ভবত এটা আমাদের আলোচনা করতে হবে। যারা চাকরি পান নাই, শুনেন, যারা চাকরি পান নাই, একটা কথা বলি, ক্লাস শুরুর আগে একটা কথা বলি। যারা এখানে ইসলাম ধর্মের আছেন আর কি, আমার এখানে সবাই আছে, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি। অন্য ধর্মের বিষয়টা আমি জানি না, অন্য ধর্মের হালাল হারামের বিষয়টা আমি জানি না, কিন্তু ইসলাম ধর্মে হালাল এবং হারামকে খুব কঠোরভাবে বলা হয়েছে। অন্যান্য ধর্মের হালাল এবং হারাম সম্পর্কে আমার খুব ভালো কনসেপ্ট নেই। প্রত্যেকটা ধর্মের প্রতি আমার সম্মান আছে। কোনো ধর্মই মানুষকে অন্যায় করতে শেখায় না। অন্যান্য ধর্ম টুকটাক আমি পড়াশোনা করা শুরু করছিলাম, মাঝখানে আবার চলে গেছে, থাকে না, খুব বেশি দিন থাকে না, চাপের কাজের কারণে। আপনি এই নিয়ত করেন যে আপনি কোনোভাবে এক পয়সা হারাম খাবেন না। আপনার এই নিয়ত করে আপনি আগায় যান। একটা আয়াত আছে কোরআনে, এক্স্যাক্টলি আয়াতের নাম্বারটা মনে পড়ছে না, তবে এইরকম একটাই, যে কেউ যদি আল্লাহর উপর ইয়াকিন করেন যে সে অবশ্যই রিজিকের মালিক আল্লাহ এবং সে কখনোই কোনো অবস্থাতে সে আরাম খাবে না, তার রিজিক কিভাবে আসবে, কোথা থেকে আসবে কল্পনা করতে পারবে না। এখন এটা চিন্তা করে, এই নিয়ত করে যাদের বউ আছে বউ নিয়ে ঘুমায়েন, তাহলে রিজিক আসবে আসমান থেকে। বিষয়টা এরকম না, পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং মানতে হবে। আরেকদিন কথা বলবো এগুলো নিয়ে, কেমন? আজকে আমরা পড়াশোনায় যাই। ট্রান্সফরমেশন অফ নাউন খুবই হট টপিক বর্তমান সময়ের জন্য। বিসিএস প্রিলিতে এখান থেকে টপিক থেকে প্রশ্ন কেন করেন আমি বুঝি না, এটা প্রশ্ন হওয়া উচিত। বারবার বলে আসছি এই টপিক থেকে প্রিলিতে প্রশ্ন হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। কিন্তু অন্যান্য জায়গায় প্রশ্ন হচ্ছে, প্রাইমারি বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, ব্যাংকে বলেন, বা অন্যান্য আরও যে নন ক্যাডার জবগুলো আছে এইগুলোতে প্রশ্ন হয়, কিন্তু এখানে হয় না। খুব মনোযোগ দিয়ে দেখেন। ট্রান্সফরমেশন মানে কি বলেন তো? রূপান্তরকরণ। অফ নাউন মানে কি? খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ দেবেন। ট্রান্সফরমেশন অফ নাউন মানে হচ্ছে, ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তরকরণ বা পরিবর্তনকরণ। রূপান্তরকরণ মানে একটা থেকে আরেকটা হয়ে যাবে, এটা বোঝায়। অফ মানে এর, নাউন মানে নাউন। তার মানে হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখেন, তার মানে হচ্ছে আমরা এখন এমন একটা জিনিস নিয়ে কথা বলছি, যে জিনিসটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে নাউনগুলা পড়ছি, কয়টা নাউন পড়ছি? 5টা নাউন পড়ছি না? 5টা নাউন পড়ছি। সর্বসাকুল্যে আমরা 5টা নাউন পড়ছি। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? এই 5টা নাউন কখনো কখনো প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে, কমন নাউন প্রপার নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হয়ে যাবে, কমন নাউন ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। ঠিক যেন আপনার গার্লফ্রেন্ডের মতোই। কেন? আপনার গার্লফ্রেন্ডই আরেকজনের বউ, আরেকজনের বউই আপনার গার্লফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ডই আরেকজনের মা, আরেকজনের মা এই আপনার শাশুড়ি। বুঝতে পারলেন সার্কেলটা কীভাবে চেঞ্জ হয়? ঠিক এই সার্কেলের মতোই আমাদের নাউনটা পরিবর্তন হতে থাকবে। বোঝাতে পারলাম? তার মানে আমরা এখানে কি শিখলাম? আমরা এমন কিছু জানবো এখানে, যেই জানার মাধ্যমে প্রপার নাউনটার প্রপার নাউন থাকবে না, কমন নাউনটার কমন নাউন থাকবে না, ম্যাটেরিয়াল নাউন থাকবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, অন্য কোনো নাউন হয়ে যাবে। কিভাবে হবে চল একটু দেখার চেষ্টা করি।
আমরা টোটাল নাউন পড়ছি কয়টা বলেন তো? 5টা। কয়টা নাউন পড়ছি বলেন তো? 5টা। 5টার ভিতরে 1 নাম্বার প্রপার নাউন, 2 নাম্বার কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন, 3 নাম্বার কি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব মনোযোগ দিয়ে দেখেন। 1 নাম্বার কি বলেন তো? খাতায় লিখবেন, কিন্তু এগুলা লেকচার শিটেই পড়ে থাকবে, কিন্তু আপনি জীবনে দেখবেন না, খাতায় উঠাবেন। 1 নাম্বার কি? প্রপার নাউন, 2 নাম্বার কি? ম্যাটেরিয়াল নাউন, 3 নাম্বার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? 2টি উপায়ে, কয়টা উপায়ে? 2টা উপায়ে কমন নাউন করা যায়, 2টা উপায়ে কমন নাউন করা যায়। প্রথমত এদের পূর্বে আর্টিকেল বসে, এদের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। দ্বিতীয়ত এদেরকে প্লুরাল করে, এদেরকে প্লুরাল করে বা বহুবচন করে, এদেরকে প্লুরাল করে বা বহুবচন করে। তার মানে 3টা কিন্তু আমরা শিখে গেছি, 3টা শিখে গেছে। খুব মনোযোগ দিয়ে দেখেন। 1 নাম্বার প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এদের পূর্বে কি থাকবে? এদের পূর্বে যদি আর্টিকেল থাকে, এদের পূর্বে যদি আর্টিকেল থাকে, অথবা এদেরকে যদি প্লুরাল করা হয়, যেমন কেমন? এদিক তাকান, একটা এক্সাম্পল লিখে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাকে। একটা এক্সাম্পল লিখে বুঝতে সুবিধা। আমরা 3টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা বলছি কি বলেন তো? কবির। আমি নিজে, কবিরটা কি বলেন তো? কবিরটা কি? প্রপার নাউন। কিন্তু এবার যদি আমি কবির দিয়ে দিই, তাহলে এই কবির দিয়ে দিলে তখন আর কবিরটা প্রপার নাউন থাকলো না, কি হয়ে যাবে? কমন নাউন হয়ে গেল। সিএন, সিএন মানে কমন নাউন, ঠিক আছে? এটা দেখেন, আমরা কোভিড দিলাম, KAVIR, কোভিড, এর সাথে একটা এস দিয়ে দিলাম। যেমন দেয়ার আর 2 কোভিডস ইন দিস ভিলেজ, এই গ্রামে কোভিড নামের 2জন ব্যক্তি আছে, তখনও এই কোভিডটা কি হয়ে যাবে বলেন তো? আমাদের কমন নাউন হয়ে যাবে। কেন বলছি আমরা? কারণ প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অথবা প্রপার নাউনের সাথে যখন এস ভার্ব যুক্ত করা হয়, তখন সেটা আর প্রপার নাউন থাকে না, কমন নাউন হয়ে যায়। এই একই নিয়মে ঠিক আবার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন একটা এক্সাম্পল বলি, যেমন গোল্ড। তো গোল্ডের পূর্বে কি? দা গোল্ড যোগ করে দেন, অথবা গোল্ড যোগ করে দেন, কি হয়ে যায় ভাই বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। আবার একটা কমন নাউন হয়ে যায়। একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল বলি, যেমন অনেস্টি, খুব পরিচিত একটা পপুলার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি, গুণ, তাই তো? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমি দা অনেস্টি যোগ করি, দা অনেস্টি অফ দা ওয়াই সারপ্রাইজড আস। এখানে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলো না, কি হয়ে গেল শোনা? কমন নাউন হয়ে গেল। তারা খুব সহজে শিখে গেলাম। একটা বাজারে সব থেকে বড় একটা ঝামেলা আছে এই নিয়মের সাথে, এখানে লেখা আছে দেখেন, কিন্তু এটা আন্ডারলাইন করবেন এবং খাতায় লিখবেন, কিন্তু কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করে পূর্বের সংখ্যাবাচক শব্দ বসিয়ে অথবা এস ভার্ব যুক্ত করে কমন নাউন করা যায়। কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করলেই কমন নাউন হয়, অন্য কোনোভাবে কালেকটিভ নাউনকে কমন নাউন করা যায় না। একটা ছেলেমেয়েদের ভিতরে এই ধারণা হয় যে আগের 3টা যদি যেহেতু আমাদের হয়েছে, আর্টিকেল যোগ করলে কমন নাউন হয়ে গেছে, তার মানে এটা মনে হয়ে যাবে। বিষয়টা এরকম না। আমি চাইলেই বলতে পারি দেয়ার ওয়ার 5 কমিটিস রিগার্ডিং দ্য পরিমনিস কেস। পরিমনির কেসের বিষয়ে 5টা কমিটি ছিল, তদন্ত কমিটি থাকে না, ইনভেস্টিগেটিং কমিটি থাকতেই পারে। তো কমিটি প্লুরাল হলেই কেবল কমন নাউন হবে, কিন্তু কমিটি বলে কালেকটিভ নাউন প্লুরাল হলেই কেবল কমন নাউন হবে, কিন্তু তার পূর্বে আর্টিকেল থাকলে এটাকে কমন নাউন করা যাবে না। খুব ভালো করে লক্ষ্য, কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল। এই শুধুমাত্র শব্দটার মানে তো জানেন, অনলি, ওয়ানলি না, অনলি। অনলি যদি কি থাকে, প্লুরাল হয়, তখনই কেবল এটা কি করা যায়, কমন নাউন হয়। বাকি সব ক্ষেত্রে কি থাকে বলেন তো? কালেকটিভ নাউন থাকে। চলেন বিগত বছর এখান থেকে কি রকম প্রশ্ন আসছে চলেন দেখেন। আপনি কত সহজে পারেন, আপনি সহজে পারেন মানে ফাটায় দিবেন, ফাটায় দেখেন। হি ইজ এ জাস্টিস, মনোযোগ দিয়ে, এগুলো আসলে গত বছরের প্রশ্ন মনে হয়। দেখেন, 7ম শিক্ষক নিবন্ধন, না গত বছরের না রে, এটা 11 সালে। দেখেন প্রশ্ন কিরকম হয় এই জায়গা থেকে, কোনো কথা না, কোনো কথা হবে না। জাস্টিস, জাস্টিস মানে কি বলেন তো? ন্যায় বিচার। এখন ন্যায় বিচার, খুব মনোযোগ দিয়ে দেখেন, ন্যায় বিচার আপনি চোখে দেখছেন, শারীরিক আকৃতি আছে, গন্ধ আছে, ঘ্রাণ নেওয়া যায়, টেস্ট করা যায়, কিচ্ছু করা যায় না, শুধু অনুভব করা যায়। সুতরাং এটা কি বলুন? অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগে কি শিখছেন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তখন সেটা কি অ্যাবস্ট্রাক্ট থাকে না? প্রশ্ন যিনি করে উনি কত বড় খেলোয়াড় আপনি চিন্তা করেন। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখে, এই জাস্টিস শব্দটা দেখেই ছেলেমেয়েরা বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য সবার আগে অ্যাবস্ট্রাক্ট নাউন দিচ্ছে, একদম ফার্স্টে কি দিছে? অ্যাবস্ট্রাক্ট নাউন দিছে। জানে আপনি দরাটা খান, গাতার ভিতরে পাটা দেন, আর আপনি একদম সানডে মানডে ক্লোজ হয়ে যান, বুঝলেন না? তো সুতরাং আমাদের এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, হবে না। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বস্তু উপাদান তৈরি করছি। এখন জাস্টিস দিয়ে এটা দিয়ে কোনো কিছু তৈরি করা
হয় না। প্রপার নাউন হয় রে পাগলা, না কি কমন নাউন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাই না? দেখেন 10 নম্বর কোশ্চেন করবো, 101 নাম্বার, সরি 101 নাম্বার। দ্য রাইস, রাইস খুব ভালো করে লক্ষণ। রাইস মানে কি বলেন তো? চাল। চাল, চাল দিয়ে কি কিছু হয় না পৃথিবীতে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তখন সেটা কি হয়? কমন নাউন। প্রপার নাউন নয়, কমন নাউন। চলেন আবার যাই। আওয়ার ক্লাস কনসিস্ট অফ, 102 নম্বর কোশ্চেন। শতভাগ মনোযোগ না থাকলে ক্লাস থেকে চলে যাবেন, পরে রেকর্ড করবেন। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এই দিক তাকান, পাবলিক। পাবলিক কোন নাউন? কালেকটিভ নাউন। মনোযোগ দিয়ে দেখেন, পাবলিক কোন নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পূর্বে দেখেন সংখ্যাবাচক শব্দ আছে 20 পাবলিক। এখন প্রশ্ন যে 20 পাবলিকস কেন হলো না? প্লুরালকে আবার নতুন করে প্লুরাল করে, বিয়ে করা জিনিসকে আবার বিয়ে করে লাভ আছে? আমি কি বোঝাইতে পারলাম? মানে যারা একবার বিয়ে করে ফেলছেন তো করেই ফেলছেন, নতুন করে আবার বিয়ে করলে নতুন কিছু আইবে? মানে নতুন কিছু পাইতে হলে আপনাকে নতুন বিয়ে করতে হবে। মানে একই জিনিসকে বারবার বিয়ে করলে তো জিনিস তো একই। আমি বোঝাতে পারলাম? তো প্লুরালকে আবার নতুন করে প্লুরাল করা যায় না, পাবলিক নিজেই প্লুরাল, এই জন্য এটাকে আবার প্লুরাল করা যায় না। হ্যাঁ, প্লুরাল করা যায় কিভাবে? যদি এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে, যেমন 20 পিপল, 20 পাবলিক, তখন অ্যাজ বাই যুক্ত করা যায় না। আমি কি বোঝাতে পারলাম? এই কারণে এই 20 পাবলিক করে এটাকে কালেকটিভ নাউনকে প্লুরাল করে দেওয়া হলো। কি বলছিলাম? কালেকটিভ নাউনকে প্লুরাল করে দেওয়া হলে তাহলে কমন নাউন হয়। সুতরাং সঠিক আনসার কোনটা বলেন তো? কমন নাউন। 10 নাম্বার কোশ্চেন হচ্ছে দেয়ার আর 10 ক্লাসেস। ক্লাস শব্দ দেখেন, ক্লাস শব্দটা কি বলেন তো? কালেকটিভ নাউন। তো এই জায়গায় দুই জায়গায় ধরায় 10 প্লুরাল করছে, আবার এস বাই যুক্ত আছে, সুতরাং কোন বলেন তো? কমন নাউন। নেক্সট 104 নাম্বার কোশ্চেন। 104 নাম্বার কোশ্চেন। 104 নাম্বার কোশ্চেনটা একটু বুঝাবো। দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? কবি নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। আমরা নাউনের পজিশন অফ নাউন যখন পড়াবো তখন একটা পড়াবো দা প্লাস অফ, এখানে পড়াইনি। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, তো এইটা আনসার হওয়ার কথা। এখানে শেলিটা প্রশ্ন আসতে পারে, শেলিটা কোন নাউন? শেলি সাধারণত প্রপার নাউন, কিন্তু এই যে দা থাকার কারণে এখানে কমন নাউন হয়ে যায়। আচ্ছা, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দা বাংলাদেশ। আবার দা বাংলাদেশ কেন? দা বাংলাদেশ দরকার নাই। কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ, না দার সাথে অফের সম্পর্ক, এখানে দা হবে। কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ দা বাংলাদেশ, এখানে দুইটা বলে, একটা হচ্ছে এখানে দা, এখানে এই দা নাই। বাংলাদেশের পূর্বে দা ব্যবহার করা যাবে না, আর অফের পূর্বে দা ব্যবহার করতে হবে, অফের আগে দা ব্যবহার করতে হবে। দা শেলি অফ বাংলাদেশ, বাংলাদেশের শেলিকে বলা হয়। সঠিক আনসার কোনটা বলেন তো? এ নাম্বার। এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে এবার আনসার করেন, আর করবো না আমি। এবার আনসার করেন। 105 নাম্বার, নজরুল ইজ দ্য বায়রন। এই যে দেখেন, একটু আগে বলছিলাম না যে শেলি হবে, এবার আসছে বায়রন। বলেন বায়রন কোন নাম? 105 নাম্বার, দ্রুত বলেন। প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো, এই দ্রুত করেন। যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলে ভালো হয়। প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলে ভালো হয়। পৃথিবীর যত একটা ফালতু কথা আছে তার ভিতরে এই গানের কথাটা অন্যতম গুরুত্বপূর্ণ। মানে প্রেমের লাগে মরে যে এরকম পাগল দুনিয়াতে আছে আন্দাজি এলাম। গানের টোনটা সুন্দর আছে, মানুষ যখন প্রেমে পড়ে তখন এগুলো মনে হয়, প্রেমের তো বেরিয়ে গেলে তখন বুঝে এগুলো হুদাই বন্ডামি। বায়রন দেখেন, বায়রন আপনারা ইংরেজি সাহিত্য যারা পড়বেন, এই 46 যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন তাদেরকে বায়রন পড়তে হবে। হ্যাঁ, বায়রন পড়বেন হচ্ছে রোমান্টিক পিরিয়ডে, বায়রন থেকে প্রশ্ন হয়। রেবেল পোয়েট মনে হয় বিদ্রোহী কবি। বায়রনকে সাধারণত কি বলা হয়? একজন ব্যক্তির নির্দিষ্ট নাম। বায়রন বলতে পৃথিবীতে একজন ব্যক্তি আছে, বায়রন। কে বলতো? ইংরেজি কবি, একজন রোমান্টিক পিরিয়ডের কবি। তাই কিন্তু এর পূর্বে দা থাকার কারণে কি হয়ে গেল ভাই? শোনো বলেন তো, কমন নাউন হয়ে গেল। আমি আশা করি বোঝাতে পারলাম। বাকি যেগুলো আছে সব চেরিটি মানে গুণ যোগ করে দেয় ডট ডট। এই যে দেখেন প্রাইমারিতে প্রশ্ন আসছে, এই যে এই প্রশ্ন, এটা প্রাইমারিতেও আসছিল কিন্তু এখানে দেয়া নেই। এই প্রশ্নটা প্রাইমারিতেও আসছিল, এটা দেখেন 107 নম্বর প্রশ্ন। দ্য প্রেজড দ্য অনেস্টি অফ দ্য ওয়াই। এই প্রশ্ন ম্যাক্সিমাম ছেলে আনসার করে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
কিন্তু এই যে অনেস্টি বলে দা থাকার কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন না শোনা কি বলেন তো কমন নাউন। আশা করি বোঝাতে পারলাম। এখানে আমরা আরেকটু শিখবো। সবাই পারছেন আলহামদুলিল্লাহ। ওকে, লর্ড বাইরন এক্স্যাক্টলি। ক্লাস 5 আছে, একজনের নাম কর্তৃপক্ষ দায়ী না। আপনি ছেলে না মেয়ে, একটা ছেলে মেয়ে একটা কিছু হইলে মানে একটা কমেন্ট করতে পারতাম। বুঝতে পারলাম না। গতকাল নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল বাবা। হ্যাঁ, এরপর হচ্ছে মাঝে মাঝে গজল গান। আমি গজল খুব ভালো গাইতে পারি। একটা সময় গজল গাওয়ার জন্য আমার এলাকায় নাম ডাক ছিল এবং মেয়ের মারা বিয়ে দিতে চাইতো। ঠিক আছে, গজল ভালো গাইতে পারতাম। দেখেন, খুব সূক্ষ্ম একটা বিষয় নিয়ে কথা বলবো। ক্লাসে আমি বারবার বলছি এই কথাটা, অনেকবার বলি ক্লাসে, অনেকে হয়তো বিরক্ত রাখেন। যখনই আপনার ক্লাস ব্রেকডাউন হয়ে যাবে, মানে আপনার হয়ে যাবে, মনোযোগ ধরে রাখতে পারবেন, প্লিজ ক্লাসে থাকেন না প্লিজ। আমি চাই যতজন ক্লাস দেখবেন, এবং আমি এটা বলি যে অনলাইনে ক্লাস যদি আমার ক্লাসে মনোযোগ ধরে রাখতে না পারবেন, তাহলে আপনি আপনার বউয়ের কাছে যে মনোযোগ ধরে রাখতে পারবেন, এটা শিওর থাকে। আর গার্লফ্রেন্ড তো বাদই দিলাম। মনোযোগ দিয়ে দেখেন। এই যে ফাদার, ফাদার বান কেমন জানি রে, FATACR মনে হয়, বাপের নামই ভুলে গেলাম। ফাদার যেভাবে আনসার করে দেবো, ফাদার কোন নাম বলেন তো, দ্রুত বলেন, আনসার করেন, এবার দ্রুত করেন। ফাদার কোন নাউন, দ্রুত। শোনারা, ফাদার কোন নাউন? অনেস্টি আর দা অনেস্টি নিয়ে কোনো আলাপ নাই, যা আন্ডারলাইন করা থাকবে তাই। দায়ের সাথে অফের সম্পর্ক এই জন্য হয় নাই, সেই লিগে আপনার মতো আমার মতো মানে অখ্যাত লোক, বিখ্যাত লোকের পূর্বে দা ব্যবহার করতে হয়। কমন নাউন, খুব মনোযোগ দেখেন। ফাদার হচ্ছে কি বলেন তো, কমন নাউন। এখানে বাপ বলতে কি নির্দিষ্ট বাপকে বোঝাইছে? পৃথিবীর যে কোনো বাপ, আমার আব্বা, আপনার আব্বা, শাহরুখ খানের বাপ, পরিমণির বাপ, সবার বাপে, সাকিব খানের বাপ, বুবলির বাপ, অপু বিশ্বাসের বাপ, তারপর হিরো আলমের বাপ, সবার বাপই আছে এই জায়গায়। আবার মানে সালমান খানের বাবা আছে। তা বাবা বলতে পৃথিবীর সকল বাবাকে বোঝাই, যে কমন নাউন, তাই তো? এবার ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আপনারা তো পড়ছেন, জানি না, আল্লাহ ভালো জানেন। লেখেন, এইভাবে লেখা আছে, আওয়ার ফাদার উইল সেভ আস। দেখেন, এখন এই প্রশ্নটা, ফাদার শব্দটা সাধারণত কমন নাউন, কিন্তু ফাদার শব্দ দ্বারা যদি নির্দিষ্ট একজনকে বোঝায় তখন সেটা কমন নাউন, প্রপার নাউন। কেন গত ক্লাসে পড়েছিলাম, প্রপার নাউন বলতে নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে, নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানকে বোঝানো হয়, এবং প্রপার নাউন অবশ্যই প্লুরাল মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আপনি একটু খুব ভালো করে লক্ষ্য করেন তো, এখানে ফাদারের মালটা বড় এখানে, ঠিক আছে, মানে ফাদারের এফটা বড় এখানে, ছোট হাতের না, স্মল লেটারের না, ক্যাপিটাল লেটারের। তার প্রথম কথা হচ্ছে এত কিছু দেখার দরকার নাই, একদম খুব সহজভাবে যদি ব্যাখ্যা দিতে চাই, ব্যাখ্যা আপনি বুঝবেন না, আপনার বোঝার দরকার নাই। পৃথিবীর অনেক কিছু না বুঝে করেন, মানে সব উদাহরণ দেওয়া যাবে না, পৃথিবীর অনেক কিছু আছে আপনি না বুঝে করেন। তা আমাদের ফাদার কমন নাউন যদি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় তখন মাগার এটা প্রপার নাউন। বুঝতে পারলেন না? ফাদার তো কমন নাউন মানে আমাদের সাধারণত কি হয় বলেন তো, স্মল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে পারে সেন্টেন্সে শুরু হয়েছে থাকলে, কিন্তু এটা মাঝখানে আছে। ফাদার কমন নাউন, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে বলেন তো, মাগার ক্যাপিটাল লেটার দিয়ে কোনোদিন কমন নাউন শুরু হতে পারে না, মাঝখানে। বুঝতে পারলাম? এটার ব্যাখ্যা হচ্ছে, জেনুইন ব্যাখ্যা হচ্ছে, কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, বস্তুকে, রাষ্ট্রকে, স্থানকে বোঝালে তখন সেটা কি হয়, প্রপার নাউন হয়। আপনার এগুলো বোঝার দরকার আছে। পরীক্ষার হলে নির্দিষ্ট আর অনির্দিষ্ট চিন্তা করতে করতে আপনার মাগার টাইম শেষ, আপনার এগুলো দরকার নাই। তার মানে আপনি বুঝবেন কি, কমন নাউন যদি
কমন নাউন যদি ক্যাপিটাল লেটার দিয়ে হয় তখন সেটা কি? প্রপার নাউন। ঝামেলা শেষ। আরেকটা এক্সাম্পল দিব, এবার একটা এক্সাম্পল দিব, আনসার করবেন সবাই, আনসার করবেন। স্টেট, STATE, স্টেট। স্টেট কোন ধরনের নাউন এটা বলেন তো? স্টেট কোন ধরনের নাউন? স্টেট কোন ধরনের নাউন? আরে এখন কোন প্রশ্নের কথা বলি না, ক্লাসের মানে যারা ক্লাসে আসবেন, ক্লাসের গাইডলাইন ক্লাস করবেন, ক্লাস করার কিছু নিয়ম শৃঙ্খলা আছে, নিয়মের বাইরে যান না প্লিজ। কোন নাউন? দ্রুত, নিয়মের বাইরে যান না প্লিজ। ওকে, আনসার পেয়ে গেছি, আনসার পেয়ে গেছি। স্টেট মানে রাষ্ট্র, নির্দিষ্ট করে বোঝাইছে। যে কোনো রাষ্ট্র হতে পারে, বাংলাদেশ হতে পারে, আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, ইউরোপের যে কোনো দেশ হতে পারে, জার্মানি হতে পারে, ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, তারপরে ভুটান হতে পারে, নেপাল হতে পারে, যে কোনো রাষ্ট্র হতে পারে না? এবার চলুন একটা এক্সাম্পল লিখবো। দ্য ইউনাইটেড স্টেটস, STATES, the United States of America is a developed country, DEVELOP, developed country. The United States of America is a developed country. খুব ভালো করে লক্ষ্য করেন, এখানেও স্টেট শব্দটা আছে। স্টেট শব্দটা কমন নাউন, কিন্তু এই যে এসটা দেখেন ক্যাপিটাল লেটার। আমরা কি বলছি? কমন নাউন যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, কোনো চিন্তা করার দরকার নাই, কোনো ব্যাখ্যার গোষ্ঠী গিলাই ওটা প্রপার নাউন, শেষ। তার মানে আমরা কি শিখলাম এখানে বলেন তো? এই যে স্ট্রেট শব্দটা মাঝখানে থাকার পরে এটা স্মল লেটার হওয়া কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে, দ্যাট ইজ আমাদের কি বলেন তো? এখন স্টেট দ্বারা পৃথিবীর সব কিছু বোঝায় না, তো উন্নত রাষ্ট্র কোনটাকে বোঝাইছে বলেন তো? কোন দেশে বেশি ল্যাংটা মানুষ দেখা যায় বলেন তো? যে দেশে বেশি ল্যাংটা মানুষ দেখা যায় ওই দেশ সবচেয়ে বেশি উন্নত, আধুনিক মডার্ন গ্রামার অনুসারে, বুঝতে পারলাম? আধুনিক ফ্যাশন অনুসারে যে দেশে যত কাপড় ছোট ওই দেশের মানুষ তত বেশি উন্নত। আপনি মিলাই নেন, বাংলাদেশ এখন উন্নত হচ্ছে, কেমনে জানেন? কাপড় ছোট হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, দ্য ইউনাইটেড স্টেটস, স্টেটস বলতে এখানে অন্য কোন রাষ্ট্রকে বোঝায় না, শুধুমাত্র আমেরিকাকে বোঝাইছে, নির্দিষ্ট করে বোঝাইছে। এই কারণে আমাদের কি বলেন তো, আমাদের এটা হচ্ছে কি বলেন তো, প্রপার নাউন। তার মানে আপনি ব্যাখ্যা দুটো কি লিখবেন? এই যে দুটো এক্সাম্পল লিখছি, যারা নোট করেন, এই যারা নোট করেন তাদেরকে একটা কথা বলি, যারা নোট করেন তারা একটু ভালোবাসা দিয়েন না, হ্যাঁ? একটা লেকচারের 3টা ক্লাস থাকলে 3টা ক্লাস শেষ করে তারপরে দিবেন। আপনাদের নোট মানে নোটের বেশি হয়ে যাওয়ার কারণে অন্যান্য গুরুত্বপূর্ণ মানে পোস্ট ওখানে দেখতে পারেন না ছেলেমেয়েরা, হ্যাঁ? তো সুতরাং এটা করবেন। যারা নোট করেন তারা কীভাবে লিখবেন? প্রত্যেকে নোট করবেন, এবং যাদের হাতের লেখা সুন্দর তারা দেবেন, হাতের লেখা যাদের আমার মতো তারা দিন না, ঠিক আছে? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, খুব মনোযোগ দিয়ে দেন। যারা নোট করেন তারা লিখবেন এইভাবে, এই দুটো এক্সাম্পল লিখবেন, এই দুটো এক্সাম্পল নিয়ে লিখবেন। প্রথম একটা স্টেপ দিবেন, প্রথম স্টেপ দিয়ে লিখবেন কি জানেন? যে কমন নাউন দ্বারা যখন নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তু স্থানকে বোঝানো হয় তখন সেটা কি? প্রপার নাউন হয়। পরে ব্র্যাকেটে লিখবেন পরীক্ষার হলে বোঝা যাবে না, ঠিক আছে? 2 নাম্বার স্টেপ দিয়ে লিখবেন, 2 নাম্বার স্টেপ দিয়ে লিখবেন কমন নাউন যখন, এই শুনেন, কমন নাউন যখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে তখন ওটা প্রপার নাউন হয়ে যাবে, এবং লিখবেন পরীক্ষার হলে এইটাই বোঝা যাবে, ঠিক আছে? এই দুটা লাইন বললাম, যেভাবে বললাম, এটা শিরোনাম কি হবে? কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়ে যায়, কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়ে যায়, কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়ে যায়। ওকে, ওকে, এটা গেল। আরেকটা এক্সাম্পল, এই যে দেখেন মাদার, MOTHER, মাদার। মাদার মানে কি বলেন তো? মা, কমন নাউন, তাই না? এর পূর্বে যদি আমি দা যোগ করে দিই, দা মাদার, তাহলে এটা কি হয়ে যায়? কিচ্ছু না, কারণ কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসতেই পারে, এটা নিয়ে কোনো আমরি ঘটনা। কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসলে সেটা অন্য কিছু নাউন, এইরকম কথা কোথাও বলছি আমি, বলি নাই তো।
অন্য নাউনের প্রপার ম্যাটেরিয়াল অ্যাবসেন্ট এদের পূর্বে আর্টিকেল দা বসলে সেটা কমন নাউন হয়, কিন্তু কমন নাউনের পূর্বে আর্টিকেল বসলে কিছু হয়ে যাবে, এর কিছু বলছি বলিনি। আচ্ছা, দামাদার মা, এবার আরেকটু লিখি আমরা। দামাদার ইনহার, AROSE, অ্যারোজ, অ্যারোজ মানে জাগ্রত হওয়া, জাগ্রত হয়েছিল। দামাদার ইনহার অ্যারোজ, জাগ্রত হয়েছিল। এট দ্য সাইট, SIGHT, এট দ্য সাইট অফ দ্য স্ট্রিট, STREET, স্ট্রিট চাইল্ড, CHILD। দেখছেন আমার লেখা কত সুন্দর। দ্য মাদার ইনহার, খুব ভালো করে লক্ষ্য করেন। দ্য মাদার ইনহার অ্যারোজ এট দ্য সাইট অফ দ্য স্ট্রিট চাইল্ড, রাস্তার ওই ছেলেটাকে দেখে তার মাতৃত্ব জেগে উঠছিল। মাতৃত্ব এখানে মাকে বোঝানো হয়। মায়ের ভিতরে সন্তান, এটা মারা ভালো বলতে পারে, মেয়েরা আরও ভালো বলতে পারবে মনে হয়। সন্তান মানে সন্তানকে ভালোবাসার যে গুণটা আর কি, ওটাকে মাতৃত্ব বলা হয়, মাতৃত্বের গুণ বলা হয়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মাকে মা বোঝানো হয় নাই, মা দ্বারা কী বোঝানো হয়েছে বলেন তো? মায়ের মাতৃত্ব বোঝানো হয়েছে। এখন পরীক্ষা হলে আপনি কিছু বুঝবেন না, আপনার এগুলো বোঝার দরকার নেই। আপনি কি লিখবেন এবার বলেন? কমন নাউনের পূর্বে আর্টিকেল দা এবং ঠিক পরে প্রিপোজিশন অফ থাকলে তখন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। লেখেন ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এটা হচ্ছে বাস্তবতা। দেখেন এই যে মাত্র যে বললাম, মাত্র যে জিনিসটাকে বললাম, এটা লেখা হয়েছে। দু একজন বলেন আবার কেন বলতে হবে? আবার কেন বলতে হবে? আমি বললে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেমোরাইজিং পার্ট বাড়াইতে হবে। হ্যাঁ, একবার শুনলেই যেন মনে রাখা যায়। আপনি এই যে এক্সাম্পল লেখা আছে, আমারটা শুনে লেখা আছে, আপনি যখন এখান থেকে বুঝে লিখবেন তখন আপনার মনে থাকবে এটা বেশি। দেখেন আমি কি বলছি, এই মাদারের পূর্বে দা মাদার যোগ করলে কিচ্ছু হয় না, কিন্তু ইন যখন যোগ করে দিলাম তখন এখানে মাদারকে মাকে বোঝালো না, মায়ের গুণটাকে বোঝালো, মাতৃত্ব বোঝালো। এবং নিয়মটা লিখলাম কি, কমন নাউনের পূর্বে আপনি যদি পরীক্ষার হলে বুঝেন যে এটা আসলে মা বুঝাইছে না, বাবা বুঝাইছে না, বা মানে ভাতৃত্বের গুণ বুঝাইছে বা ফ্রেন্ডশিপের গুণ বুঝাইছে, তাহলে আপনার কোনো সমস্যা না, আপনার এই নিয়ম দরকার নাই। আর যদি মনে হয় যে আমি বুঝতে পারবো না, তাহলে তখন কি লিখবেন? কমন নাউনের পূর্বে আর্টিকেল দা, অন্য কিছু না, কমন নাউনের পূর্বে আর্টিকেল দা এবং পরে যদি ইন থাকে, এই ক্ষেত্রে অফ না, পরে যদি কি থাকে, ইন থাকে, সেই ক্ষেত্রে কমন নাউনটা কি হয়ে যায় বলেন তো? ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, কমন নাউনটা কি বোঝায় বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ওকে, আরেকটা লাস্টে একটা নোট লিখবেন, যেমন খাবারের, এটা লিখাই দিয়েছিলাম মনে ম্যাটেরিয়াল নাউনের, এখানে লিখাইছিলাম না? খাবারের নাম বা উপাদান বোঝালে তা ম্যাটেরিয়াল নাউন। খাবারের নাম বা উপাদান বোঝালে সেটা কি হয় বলেন তো? ম্যাটেরিয়াল নাউন হয়। বুঝতে পারলেন? বলেন এত ঠিকঠাক বুঝতে পারছেন কিনা? খাবারের নাম বা উপাদান বোঝালে সেটা কি হয় বলেন তো? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন একটা এক্সাম্পল দিব এই ক্ষেত্রে, খাবারের নাম বা উপাদান বোঝালে সেটা কি হয়? ম্যাটেরিয়াল নাউন বলে। আপনি বুঝে যাবেন কিভাবে, চলেন আমরা একটা এক্সাম্পল দিই। যেমন রনি লাইকস ম্যাঙ্গোস। রনি লাইক ম্যাঙ্গোস, এদিক তাকান। ম্যাঙ্গো বলতে কি বাংলাদেশে শুধু আম আছে? পৃথিবীর যে সব দেশে আম আছে, যে সকল দেশে আছে। ম্যাঙ্গো বলতে যে কোনো দেশের আম, কোন আম নির্দিষ্ট করে বলা আছে না, আম বলতে সব আম। দ্যাট ইজ আমটা কি বলেন তো? আমটা অবশ্যই কোন নাউন বলেন তো? কমন নাউন, COMMON, কমন নাউন। আচ্ছা এইবার বলেন MAN, ম্যাঙ্গো
MAN, mango is the SOU source of vitamin A. ম্যাঙ্গো ইজ দ্য সোর্স অফ ভিটামিন এ। এই জায়গায় ম্যাঙ্গোটা আর কি থাকলো না বলেন তো, আর কমন নাম থাকলো না, কী হয়ে গেলো বলেন তো, ম্যাটেরিয়াল নাম, MATERIAL, ম্যাটেরিয়াল নাম। অথবা আপনি ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট এটাও লিখতে পারেন। এক্ষেত্রে কী হয়ে যাবে বলেন তো, ম্যাঙ্গোটা কী হয়ে যাবে ভাই বলেন তো, ম্যাটেরিয়াল নাম হয়ে যাবে। এই জন্য আমরা বলছি খাবারের নাম বোঝালে সেটা যে নাউনই হোক না কেন এটা ম্যাটেরিয়াল নাম হয়ে যাবে। খাবারের নাম বোঝালে সেটা যে নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাম বোঝাবে। এবার সাম আপ করবে একটু, কী সাম আপ করবো বলেন তো, TN মানে কি বলেন তো, ট্রান্সফরমেশন অফ নাউন। এদিক তাকান, ট্রান্সফরমেশন অফ নাউনে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম, প্রপার নাউন, প্রথম কনসেপ্টটা পাইলাম এইখানে। এই যে আমরা গত ক্লাসে বললাম যে নাউনগুলো হবে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে কালেকটিভ নাউন, এই নাউনগুলো পরিবর্তন হয়ে যাবে। এই নাউনগুলো পরিবর্তন হয়ে আমাদের পরিচিত এই নাউনগুলো পরিবর্তন হয়েই নতুন কোনো নাউন হয়ে যাবে। এটার নামে কি ট্রান্সফরমেশন অফ নাউন। কীভাবে হবে, তিনটা নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটা নাউন। পাঁচটার ভিতরে তিনটা কিন্তু পড়ে ফেলছে, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তিনটা শেষ। এই তিনটার পূর্বে আর্টিকেল এ এন দা অথবা যদি পরে এদের সাথে এস বাই যুক্ত থাকে তখন সেটা মানে প্লুরাল থাকে, তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, জামালা শেষ। বাকি থাকলো কি আরেকটা বলেন তো, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল থাকলে কিচ্ছু হবে না, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল থাকলে কালেকটিভ নাউনই থাকবে। তবে কালেকটিভ নাউনকে যখন প্লুরাল করা হবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে। আমি আশা করে বোঝাতে পারলাম। এরপরে আমি যেটা শেখাইলাম আপনাদেরকে যে প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায়। প্রপার নাউন কমন নাউন তখনই হয়ে যাবে যখন কমন নাউন যখন ক্যাপিটাল লেটার দিয়ে লিখা হবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে, জামালা শেষ, প্রপার নাউন হয়ে যাবে। এরপরে কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, কমন নাউনের পূর্বে আর্টিকেল দা এবং পরে যখন ইন মানে গুণ যখন বোঝাবে সেক্ষেত্রে কী হয়ে যাবে বলেন তো, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। সর্বশেষ বললাম যে কোনো নাউন হতে পারে, কিন্তু যদি সেটা খাদ্যের নাম অথবা খাদ্য উপাদান বোঝায় তখন সেটা ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এবং লাস্টে একটা এক্সাম্পল দিলাম। যদি আপনি এতক্ষণের আলোচনা এবং বিগত বছরের প্রশ্ন বুঝে থাকেন তাহলে এখন TNC মানে ট্রান্সফরমেশন অফ নাউন ইজ ক্লিয়ার। মদিনার নাম কত মধু, মদিনার যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। একজন বলছেন দা সোহাগ বলছেন, এমডি সোহাগ, দা মুভ হ্যাভ ডিসপার্স, এটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের কোশ্চেন। যেটা শিখাচ্ছি যতটুকু শিখাচ্ছি, যেই চ্যাপ্টারে যতটুকু শিখাচ্ছি এর বাইরে কিছু শিখতে যায় না, যেই চ্যাপ্টারে যতটুকু শিখাচ্ছি এর বাইরে কিছু শিখতে যাবে না, তখন শেখাটা বোমেরাং হয়ে যাবে। সাবজেক্ট বা এগ্রিমেন্টে এই বিষয়টা আলোচনা করবো, আপনি টেনশন করিয়েন না। প্রত্যেকে যারা আছেন প্রত্যেকেই বলেন কনসেপ্ট ক্লিয়ার। নেট একটু স্লো, হ্যাঁ একটু স্লো, কিন্তু আমার এখানে ঠিকঠাক দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। তাই এগুলা গুণাবলী, আমার একটা গুণাবলী বলে না, এটা আমার রিজিকের একটা জিনিস আর কি। মানে আমি যে জিনিস বুঝি সেটা মানুষকে বোঝাইতে পারি। ভাইয়া 12 নং কি কমন নাম হবে? 12 নাম কোথায় রে শোনা? শহীদ। চলেন 12 নং একজন বলছি, এরপর আমরা নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। 12 নং কত 12 নাম্বার? আপনি কোন 12 নাম্বার বললেন বলেন তো, আমি তো পাইলাম না ভাই। 12 নং কি? 12 নং খুঁজে টাইম নেই এখন। 12 নম্বর কোথায়? 12 নাম্বার 12 নাম্বার বলতে 112 নাম্বার। পাচ্ছি না,
আপনি পরে বলিন। আচ্ছা, নতুন একটা টপিকে যাব আমরা। এটা করবেন, নতুন একটা টপিকে যাব। A list of uncountable noun। চলেন নতুন একটা টপিকে যাব, খাতায় লিখবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খাতায় লিখবেন। লিখবেন গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি আগে লিখি, আমার লেখাটা একটু লিখেন। হ্যাঁ, গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গানটা আগে খুব রেগুলার শুনতাম আমি, এই গজলটা। হ্যাঁ, আমরা বলছি গণনার ভিত্তিতে নাউনটাকে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল শব্দটা আসছে কোথায় থেকে আমি একটু লিখছি এবং ব্যাখ্যা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কাউন্ট হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের অর্থ হচ্ছে গণনা করা। আর কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায় বা গণনা যোগ্য। তার মানে এমন কিছু নাউন পৃথিবীতে আছে যেগুলোকে গণনা করা যায়। যেই সকল নাউনকে গণনা করা যায় ওইটাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেই সকল নাউনকে গণনা করা যায় না ওই সকল নাউনকে বলা হয় আনকাউন্টেবল নাউন। বুঝতে পারলাম? যেই সকল নাউনকে গণনা করা যায় এটা হচ্ছে কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় না এগুলো কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটার জন্য আমরা তিনটা পার্থক্য পড়ব। আমরা কোনো ডেফিনিশন, এর ভিতরে আমরা সমগ্র বৈশিষ্ট্য চলে আসবে। এক নাম্বার লিখব কাউন্টেবল। এদের পূর্বে না তো, এদের সাথে এস বা ইএস যোগ হতে পারে। এদের সাথে এস বা ইএস যোগ হতে পারে। যেমন আমি যদি বলি, যেমন বুক শব্দটা কি কাউন্টেবল? বইকে গণনা করা যায় না? যায়। এ কারণে আমি চাইলে বুক শব্দটাকে আমরা লিখতে পারি বুকস। এটা ঠিক আছে, এভাবে লিখবেন, যেভাবে লিখছি এভাবে ঠিক লিখবেন। আর এইখানকার আনকাউন্টেবল যেটা, এদের সাথে এস বা ইএস যোগ করা যায় না। যেমন উদাহরণ যদি বলি, আমি যদি বলি ওয়াটার, WATER, ওয়াটার মানে কি? পানি। আপনি কি পানি কি বলতে পারবেন না? একটা পানি, দুইটা পানি, তিনটা পানি, আপনি এইভাবে বলতে পারবেন না। তো এই জন্য আপনি ওয়াটারের সাথে আপনি ওয়াটার যোগ করতে পারেন না, এস যোগ করতে পারবেন না, এস বাই যোগ করতে পারবেন না, এস বাই এস যোগ করতে পারবেন না। বুঝতে পারলাম? এটা হচ্ছে এক নাম্বার পার্থক্য। যেভাবে লিখছি ঠিকঠাক এইভাবে লিখেন। যেভাবে লিখছি ঠিক এইভাবেই লিখেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, এটা হচ্ছে এক নাম্বার পার্থক্য। দুই নাম্বার পার্থক্য লিখবো। এক নাম্বার পার্থক্য কি? এদের সাথে এস বাই এস যোগ করা যায়, আর এদের সাথে এস বাই এস যোগ করা যায় না। এদের সাথে এস বাই এস যোগ করা যায়, এদের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। এটা হচ্ছে এক নাম্বার পার্থক্য। দুই নাম্বার কি লিখবো দেখেন। দুই নাম্বার কি লিখবো? দুই নাম্বার, এদের পূর্বে আর্টিকেল বসে, RTICL, আর্টিকেল বসে। যেমন বুক, এর পূর্বে এ বুক, এটা হতে পারে, এটা আপনি এইভাবে টিক দিবেন। আচ্ছা, আর এইখানে কি লিখবেন?
এখানে লিখবেন এদের পূর্বে বসে না, এদের পূর্বে বসে না। যেমন ওয়াটার, আমি একটা এক্সাম্পল লিখছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। ওয়াটারকে এ ওয়াটার লিখা যাবে না, একটা পানি দুইটা পানি এটা লিখা যায় না। 2 নাম্বার পার্থক্য। 3 নাম্বার, এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। শব্দ বসে, এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। যেমন বুক, বুককে আমি লিখতে পারি 1 বুক, অথবা লিখতে পারি 2 বুকস। কিন্তু আমরা এখানে লিখবেন এদের পূর্বে বসে না। এদের পূর্বে কি বসে না? বসে যান, বসে যান না, বসে না। যেমন 1 ওয়াটার, এটা লিখা যায় না। 2 ওয়াটার, 2 ওয়াটার্স, এটা লিখা যায় না। ঠিক এইভাবে 3টা পার্থক্য লিখেন। আমরা বলার চেষ্টা করেছি কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই নাউনটাকে আমরা বলার চেষ্টা করেছি। গণনার ভিত্তিতে পৃথিবীতে 2 ধরনের নাউন আছে। পৃথিবীতে যত নাউন আছে এদেরকে 2 ভাগে ভাগ করা হয় গণনার ভিত্তিতে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কোনটা? যেটাকে গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন কোনটা? যেটাকে গণনা করা যায় না। এবং আমরা বোঝার চেষ্টা করেছি, 3টা পার্থক্য দিয়েছি। আমরা বলেছি কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার, কাউন্টেবলের সাথে এস বাই এস যুক্ত হবে, আনকাউন্টেবলের সাথে এস বাই এস যুক্ত হবে না। এটা হচ্ছে 2 নাম্বার কথা। কাউন্টেবলের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসবে, আনকাউন্টেবলের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসবে না। এই 3টা পার্থক্য মনে রাখতে হবে। এই যে 3টা পার্থক্য আছে, এই 3টা পার্থক্যের জন্য আমরা আবার 3টা ব্যতিক্রম পড়ব। 3টা পার্থক্য আছে, 3টা ব্যতিক্রম পড়ব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, নাউনের অধ্যায় যখন শুরু করলাম, এখানে 5টা জায়গা থেকে প্রশ্ন হয়। এর ভিতরে 2টা আমরা সামনের অধ্যায়ে পড়ব, আর 3টা টপিক, সাব টপিক আমরা এখানে পড়বো। একটা হচ্ছে কাইন্ডস অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন। 2টা জিনিস আমরা পড়ে ফেলছি। বাকি আছে কি? ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল পড়ছি, এরপরে ডিটারমিনার পড়বো। এই 2টাকে একসাথে করে পরীক্ষার প্রশ্ন হয়, 2টাকে আলাদা আলাদা করে প্রশ্ন হয় না। আমরা এখানে 3টা পার্থক্য লিখতে পারলাম নাকি? 3টা পার্থক্য লিখতে পারলে আমরা একটু লিখি তো, 3D লিখি, 3টা পার্থক্য ডান। আগে লেখা হন, কোনো প্রশ্ন থাকবে না। আমি আলোচনা করার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আমাকে আলোচনা করতে দেন, আলোচনার মাঝখানে কোনো প্রশ্ন করেন, কোনো সব প্রশ্ন আলোচনা চলে আসবে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল লিখবেন। এবার একটা এক্সাম্পল না তো 2টা নোট লিখবেন। 1 নাম্বার নোট, ওই যে 3টা পার্থক্য লিখছেন, এই পার্থক্যর নিচে নোট লিখবেন UNCOUNTAVLE, আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। একটা এক্সাম্পল লিখবেন। আচ্ছা, যেমন আই নিড। আচ্ছা, লেখেন ওয়াটার ড্যাশ এর। পানি কত ডিগ্রিতে ফুটে রে? 100 ডিগ্রি মনে হয়, তাই তো?
সেন্টিগ্রেড। অপশন এ নাম্বার লিখবেন, BOIL। অপশন বি নাম্বার লিখবেন BOILS, বয়েলস। অপশন সি নাম্বার লিখবেন BOILED, বয়েলড। অপশন ডি নাম্বার লিখবেন BOILLING, বয়েলিং। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা একটা এটা কিন্তু তিনটা পার্থক্যের নিচে একটা নোট, তিনটা পার্থক্যের নিচে এক নাম্বার নোট এটা, ঠিক আছে? নোট 1 কি বলছি? আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এই কি নোটগুলা যারা নোট করেন তারা অন্য কালার ইউজ করবেন, 2 থেকে 3টা কালার ইউজ করবেন নোট করার জন্য। তো ওয়াটার শব্দটা কাউন্টেবল না আনকাউন্টেবল? সাবজেক্ট হিসাবে যেহেতু বসছে, ওয়াটার শব্দটা কাউন্টেবল না বাই আনকাউন্টেবল? ভাই বলেন তো, আনকাউন্টেবল। তো ভার্বটা কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তো সিঙ্গুলার ভার্ব কোনটা? বয়েল কি সিঙ্গুলার ভার্ব না? সঠিক আনসার কোনটা? বয়েলস। আর বয়েলিং কেন হবে না? যদি বয়েল দেই B3 সরাসরি চলে আসে, নন ফাইনাইট ভার্ব। B4 কেন আসবে না? কারণ নন ফাইনাইট ভার্ব B4। সঠিক আনসার কোনটা বলেন তো? ঠিক যেভাবে লিখছি এইভাবে দাগায় রাখেন। আরও প্রচুর পরিমাণ প্রশ্ন আপনাদের লেকচার শিটে আছে, তো সুতরাং ওইখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার নোট। নোট 2 দ্রুত লিখতে হবে, লিখার গতি বাড়াইতে হবে। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। একটা এক্সাম্পল লিখলাম, ওয়াটার ড্যাশ অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। পানি সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। তা আমরা বয়েল অথবা বয়েলস কেন হলো? কারণ সাবজেক্টটা সিঙ্গুলার এবং সেটা আমাদের আনকাউন্টেবল নাউন। আমরা এটা বলার চেষ্টা করছি, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। প্রথম ক্লাসে বলেছিলাম ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়, দ্যাট ইজ ওয়াই বয়েল ছিল। ওকে, নেক্সট। পরে আমরা নোট 2 লিখব সকল সংখ্যাবাচক শব্দের পরে, সকল সংখ্যাবাচক শব্দের পরে নাউন, NOUN, নাউন। এই নাউনটাকে দিবেন, অন্য দাগ দিবেন, প্লুরাল হয়, PLURAL, প্লুরাল হয়। এই দুটোকে অন্য দাগে দিবেন। তবে অথবা লিখবেন শুধুমাত্র ওয়ান ব্যতীত, ওয়ান ছাড়া, শুধুমাত্র ওয়ান ছাড়া। তার মানে সংখ্যাবাচক শব্দ কোনগুলো বলে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো সব এদের পরে কি হবে? মানে নাউনটা প্লুরাল হবে। কে ব্যতীত বলেন তো? ওয়ান ব্যতীত। ওয়ানের পরে নাউনটা সিঙ্গুলার হবে। 2-3টা এক্সাম্পল নিয়ে রাখবেন। 1 বুক, আবার TW 2 বুকস, আবার 10 TEN 10 ডট 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 ডট, মানে যে কোনো সংখ্যা হতে পারে। 10 BWA বুকস, যেন আপনি বুঝতে পারেন। এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তার মানে আমরা 3টা পার্থক্য পাইলাম। ঠিক যেভাবে আপনাকে সাজায় দিচ্ছি, ঠিক আপনার মাথায় ঠিক এইভাবে যেন সাজায় থাকে। এই সাজানোর পরে বিগত বছরে আপনার যত প্রশ্ন আসছে এবং ইন ফিউচার যত কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার থেকে যত প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আপনি পারবেন, টেনশন করিয়েন না। ক্লিয়ার? ND লেখেন তো, নোট D 2-1 জন লেখেন, তাহলে আমি বুঝবো, মুছে দেবো আমি। ND লিখবো, নোট ডান। বয়েল সিঙ্গুলার ভার্ব কিভাবে? তাহলে প্রথম ক্লাস করেন। বয়েল সিঙ্গুলার ভার্ব কিভাবে এটা বুঝতে হলে তো প্রথম ক্লাস করতে হবে, শোনা। ND, ওকে। ওই যে 3টা পার্থক্য লিখছি না, এই পার্থক্যের জায়গায় 3টা পার্থক্যের জন্য 3টা ব্যতিক্রম লিখবে। 1 নাম্বার লিখেন ব্যতিক্রম 1, ব্যতিক্রম 1, ব্যতিক্রম 1। এগুলো থেকে পরীক্ষায় ঠিক তেমন কোনো প্রশ্ন হয় না, কিন্তু তারপরে আমাদের জেনে রাখা ভালো। কোথায় থেকে প্রশ্ন হয় লাস্টে তো সাজেশন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ব্যতিক্রম 1 লেখেন। নির্দিষ্টতা বোঝাতে UN, মানে আনকাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল
দা বসে। নির্দিষ্টতা বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল কে বসে, দা বসে। একটু আগেই কি বলছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা বলছি কি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসছে না, কিন্তু এখন কি বলছি, নির্দিষ্টতা বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল কি বসে, দা বসে। এটা দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগবে, এই জন্য আমরা লেখা দিচ্ছি। যেমন একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছি সেটাই দিব আমি। দ্য ওয়াটার অফ মাম কোম্পানি, মাম কোম্পানি ইজ পিওর। মনোযোগ দিয়ে দেখেন, দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ পিওর। খুব মনোযোগ দিয়ে দেখেন, ওয়াটার শব্দটা কি বলেন তো, ওয়াটার শব্দটা কি, ওয়াটার শব্দের আনকাউন্টেবল নাউন, তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে তো আর্টিকেল বসে না। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, এইখানে ওয়াটার বলতে কি আপনার সামগ্রিক অর্থে ওয়াটারকে বোঝাইছে না, কাকে বোঝাইছে, নির্দিষ্ট করে মাম কোম্পানির পানিকে বোঝাইছে। এই কারণে আমাদের আর্টিকেল এখানে দা বসতে পারবে। দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ পিওর, দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ পিওর। তার মানে নির্দিষ্টতা বোঝালে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। এটা প্রশ্ন পড়ে বুঝতে হবে নির্দিষ্টতা কি করে বোঝা যায়। সাধারণত যদি আনকাউন্টেবল নাউনের ঠিক পরে, এদিক তাকান, এটা আপনারা নিজের ভাষায় লিখবেন, আনকাউন্টেবল নাউনের ঠিক পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, মানে এখানে নতুন কোনো ওয়ার্ড থাকবে না, আনকাউন্টেবল নাউনের ঠিক পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তখন তা দ্বারা নির্দিষ্টতা বোঝায় এবং তারপর আর্টিকেল দা বসে। আনকাউন্টেবল নাউনের ঠিক পরে যদি প্রিপোজিশন থাকে এবং তার পূর্বে যদি দা থাকে তখন তার দ্বারা কি বোঝায়, নির্দিষ্টতা বোঝায়। চাইলে এটা লিখে রাখতে পারবেন, সব সব ক্ষেত্রে এটা খাটবে না কিন্তু। যেমন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য ওয়ার্ক, আমি ওই কাজের 2/3 শেষ করেছি। ওই কাজের মধ্যে নির্দিষ্ট একটা কাজকে বোঝানো হয়েছে, পৃথিবীর সব কাজকে বোঝানো হয়নি, এই কারণে দা ব্যবহার করা হয়েছে। তাই ওইখানে কিন্তু আপনার এই নিয়ম খাটবে না। তার মানে আমরা লিখে রাখতে পারি, প্রথম এক্সেপশন হচ্ছে, ব্যতিক্রম কি হচ্ছে, নির্দিষ্টতা বোঝাতে ইউএন আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল কে বসে ভাই শোনা, আর্টিকেল শুধুমাত্র দা বসবে, এখানে এ এবং এন এর ক্ষেত্রে খাওয়া নেই। আবার আমরা এই এক্সাম্পলটা লিখবো, নিচে একটু লিখে রাখতে পারি, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা এবং এরপরে ঠিক পরে ইউএন এর ঠিক পরে যদি প্রিপোজিশন থাকে তখন সেটা কি হয়, নির্দিষ্টতা বোঝায়। আমি আসলে বোঝাতে পারলাম। এইরকমভাবে দেখবেন দু একটা জায়গায় প্রশ্ন আসছে, ব্যাংকের প্রশ্ন আসছে, যেমন দ্য মিউজিক অফ ওয়েস্টার্ন কান্ট্রি, মিউজিক শব্দটা সাধারণত আনকাউন্টেবল না, কিন্তু দ্য মিউজিক বসছে, এরকম কিছু প্রশ্ন আসছে। যেমন দ্য সিনারি অফ কক্সবাজার, সিনারি শব্দের আনকাউন্টেবল নাউন, কিন্তু আমাদের দ্য সিনারি বসছে, কারণ নির্দিষ্ট সিনারি বোঝানো হয়েছে, কক্সবাজারের সিনারি। আমি আসলে বোঝাতে পারলাম। 2 নাম্বার। আচ্ছা, এক্সেপশন 2 মানে ব্যতিক্রম 2, তাই তো? ব্যতিক্রম কত, 2। ব্যতিক্রম 2 কি আছে ভাই বলেন তো, লেখেন লেখেন, আনকাউন্টেবল নাউনকে, UNCOUNTABL, আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে, কাউন্টেবল করতে হলে ফলে ফ্রেজ যোগ করতে হয়, যোগ করতে হয়। ও ফ্রেজ ফ্রেজ এর সাথে এস বা ইএস যোগ হয় না, ও পরে অফ বসে। এগুলো লিখা অনেক, কিন্তু বোঝা খুব সহজ, কারণ লিখে মুখের ভাষাটা আপনার বলতে গেলে অনেক লিখতে হয়, কিন্তু আমি যখন বুঝাবো তখন আপনার এত কিছু মাথায় থাকা লাগবে না। আর বিগত বছরের প্রশ্ন দেখলে আপনি অটোমেটিক্যালি এমনি বুঝবেন, কিচ্ছু দরকার নেই। বলছে আনকাউন্টেবল নাউন, এখন প্রশ্ন হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল কেন করতে হয় ভাই? ওই যে একটু আগে বললাম যে আনকাউন্টেবল নাউনকে কখনো কখনো কাউন্টেবল করে ব্যবহার করতে হয়, কারণ মনে করেন যে আপনার পানি দরকার, পানি তো গণনা করা যায় না। এখন আপনি কি করবেন, আপনি পানি কিনে খাবেন না, দোকানদারকে তো বলতে হবে যে ভাই আমাকে পানি দেন, তখন কি বলবে যে আপনি আমাকে মানে 1 বোতল পানি দেন। আপনি পানি গণনা করতে পারেন না, কিন্তু 1 বোতল পানি কিন্তু গণনা করতে পারেন।
1 বোতল পানি, 2 বোতল পানি, 3 বোতল পানি, এইভাবে গণনা করতে পারেন না? এইভাবে একটা ফ্রেজ যোগ করে এটাকে কি করা হয় বলেন তো? কাউন্টেবল করা হয়। আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে কি যোগ করতে হয়? কি যোগ করতে হয় ভাই বলেন তো? মানে ফ্রেজ যোগ করতে হয়। আচ্ছা, এর বলেছি ফ্রেজের সাথে কখনো এস ভাই যুক্ত করা যাবে না। এটা ঠিক লিখলাম না রে, এটা কেটে দেন। ফ্রেজের সাথে এস ভাই যুক্ত করা যাবে যদি সম্ভব হয়। এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন। ফ্রেজের সাথে এস ভাই যোগ করা যেতে পারে যদি এই দিকের নাউনটা প্লুরাল হয়, কিন্তু পরে অফ থাকে। আমি দুটো এক্সাম্পল দিই, তখন বুঝতে পারবেন। যেমন আমি বললাম, এদিক তাকান, যেমন ওয়াটার, পানি, ওয়াটার, পানি। এখন আপনি বলছেন যে আমাকে 1 গ্লাস পানি দাও, পানিতে গণনা করা যায় না, তা আপনাকে বলতে হবে। এই বলার ধরনটাকে প্রকাশ করার জন্য ফ্রেজ ব্যবহার করতে হয়। তা আপনি বলতে পারেন এ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি। আই নিড আ গ্লাস অফ ওয়াটার। এই যে আপনি অতিরিক্ত একটা ফ্রেজ ব্যবহার করছেন, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজের মাঝখানে অবশ্যই অফ থাকবে। ফ্রেজের মাঝখানে অবশ্যই কি বলেন তো? ফ্রেজের মাঝখানে, আমি ওইখানে মাঝে লিখছি মনে হয়, না পরে লিখছি বলতে পারি না, আপনি একটু কারেকশন করে নেন। ফ্রেজের মাঝখানে অবশ্যই কি থাকবে বলেন তো? অফ থাকবে। আচ্ছা, 1 গ্লাস অফ ওয়াটার। এখন আপনার 2 গ্লাস পানির দরকার, তা আপনি লিখছেন TW2GLASSES। এবার গ্লাসেস করে ফেলছেন কেন? আপনার গ্লাস 2টা দরকার, 2 গ্লাস পানি দরকার, 2 গ্লাসেস অফ ওয়াটার। কিন্তু আপনি আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই যুক্ত করতে পারবেন না, ওইখানে 2 গ্লাসেস অফ ওয়াটার্স করতে পারবেন না, 2 গ্লাসেস অফ ওয়াটার্স করতে পারবেন না, কিন্তু 2 গ্লাসেস অফ ওয়াটার করা যাবে। তার মানে ফ্রিজের সাথে এস বাই যুক্ত করা যাবে। যদি এখানটার 1-এর বেশি সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে এস বাই যুক্ত করা যাবে। আমি আশা করি বুঝতে পারলাম। এখন কিছু কিছু শব্দের সাথে পরীক্ষায় এরকম একটা ফ্রিজই দেয়া থাকে, কিন্তু কিছু কিছু শব্দের সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্রিজ মুখস্থ রাখতে হয়। এটা আমরা একটু লিখে ফেলবো। যেমন এই নিয়ম, এই এক্সেপশন 2-এর ভিতরেই লিখবেন। যেমন থান্ডার, THUNDER, থান্ডার। এরপর লেখেন লাইটিং, LIGHTING, লাইটিং। এরপর লিখবেন সাবান, SOAP, সুপ। এরপর লিখবেন নিউজ, NEWS, নিউজ। এই 4টা আগে একটু লিখে দিই, তারপরে হয়তো বা আপনারা জায়গা করে আমি আবার লিখে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, থান্ডারকে লেখা হয় ক্লাব, CLAP, ক্লাব অফ থান্ডার, THUNDER। এটা পরীক্ষার হলে যে কোনো একটাই থাকে, এখানে যদি 2 থাকে তাহলে ক্লাবস হয়ে যাবে। আচ্ছা, লাইটিংকে, বজ্রপাত যেটাকে বলা হয়, লাইটিংকে সেক্ষেত্রে কী বলা হয় বলেন তো? এ বোল্ট অফ লাইটিং, BOLT। এই কটা জাস্ট একটু মুখস্থ রাখবেন, এ বোল্ট অফ লাইটিং, এই বোল্টটা শুধু মনে রাখবেন। আচ্ছা, এই সুপ বা সাবানের বেলায় আমাদের অনেক কিছু ব্যবহার করা হয়। সাবানের বেলায় এ পিস অফ ব্যবহার করা যেতে পারে, অথবা যদি পিস অফ না থাকে তখন দেখবেন এ বার থাকছে, এ বার অফ সুপ, সাবান। নিউজের বেলায় এ পিস অফ, PIEC, পিস অফ নিউজ, এ পিস অফ নিউজ। আমি আশা করি লেখা হলো, দ্রুত লিখে আমি মুছে দিব, দ্রুত লিখে ফেলেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা লিখে দিই ব্রেড। এখানে উপর একটু জায়গা আছে, হ্যাঁ, ব্রেড, BREAD, ব্রেড। ব্রেডকে লিখতে পারেন এ স্লাইস, 1 টুকরা আর কি, স্লাইস, SLICE, স্লাইস, অথবা LOF, লুফ অফ ব্রেড, BREAD, ব্রেড। আর লিখার দরকার না। আর শস্যর বেলায় CORN, কর্ন, এর বেলায় NEAR, আর অফ কর্ন, শেষ। জাস্ট এই কটা একটু লিখে রাখেন। তার মানে আমরা কি শিখলাম? আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে ফ্রেজ যোগ করতে হয়। ওই ফ্রেজের মাঝখানে অফ অবশ্যই থাকে। ফ্রেজের সাথে বিবেচনায় মানে এস বাই যুক্ত করা যেতে পারে, কিন্তু আমাদের কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই যুক্ত করা যাবে না। বুঝতে পারলাম? অধিকাংশ ক্ষেত্রে আমাদের এ পিস অফ ব্যবহার করা হয়। তো এই কয়টার ক্ষেত্রে যদি পিস অফ না থাকে, সাধারণত এই কয়টা ব্যবহার করা হয়।
নিউজের ক্ষেত্রে, সুপের ক্ষেত্রে, লাইটিং এর ক্ষেত্রে, থান্ডারের ক্ষেত্রে, ব্রেডের ক্ষেত্রে, আর্নের ক্ষেত্রে। লিখতে পারলেন কিনা বলেন তো একটু ভাই? 2D লেখেন, 2D মানে এক্সেপশন, 2 ডান, তাহলে আমি বুঝতে পারবো। কারণ অনেকক্ষণ ধরে আপনারা লিখতে পাচ্ছেন কিনা এটা বুঝতে পারছি না আমি। 2D একটু লিখতে হবে। ও সে আসিবে আসিবে আমার 100 ভাগ বিশ্বাস, একেবারে কে নজর তার না দেখি, কেমন করে টেনে বসেছে নিঃশ্বাস, টেনে বসেছে নিঃশ্বাস, তাহারি কারণে আমি থাকিলাম যে একা। আহা, শেষ বিদায়। আচ্ছা, ব্যতিক্রম 3, ব্যতিক্রম 3 খুব মনোযোগ দিয়ে দেখবেন। ব্যতিক্রম 3 আমরা বলছি কি, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল করতে হয় সেই ক্ষেত্রে এস বা যুক্ত করা যাবে না, ফ্রিজ করতে হবে। এখন আপনি পরীক্ষার হলে দেখবেন কোথাও কোথাও আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই যুক্ত আছে, তখন আপনি ধরে রাখবেন এটা আর আসলে আনকাউন্টেবল নাউন না, এটা ভিন্ন অর্থ প্রকাশ করছে। তাহলে আপনি নিয়মটা এইভাবে লিখবেন, যেমন ইউএন এর সাথে এস বা ইএস যোগ হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করলে, ভিন্ন অর্থ প্রকাশ করলে তা সিএন হয়ে যায়। সিএন মানে কি বলুন তো? কাউন্টেবল হয়ে যায়, কাউন্টেবল হয়ে যায়, কাউন্টেবল হয়ে যায়। যেমন যেমন ওয়ার্ক, ওয়ার্ক মানে কি বলেন তো? কাজ। এটা ইউএন আনকাউন্টেবল, কিন্তু WORKS ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, এটা হচ্ছে সিএন কাউন্টেবল। আচ্ছা, যেমন ওয়াটার, ওয়াটার শব্দ কি বলেন তো? পানি, এটা হচ্ছে ইউএন আনকাউন্টেবল, কিন্তু ওয়াটার্স এটার মানে কি বলেন তো? জলাশয়, এটা হচ্ছে সিএন কাউন্টেবল। যেমন ড্যামেজ, DAMAGE ড্যামেজ, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি, সেটা ইউএন কাউন্টেবল। আর DAMAGES ড্যামেজেস, ড্যামেজেস মানে হচ্ছে কি বলেন তো? ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ। এরকম আরো অনেক আছে, আমরা বিগত বছর যে কটা পাবো এগুলো পড়বা, এগুলোর দরকার নেই। বিগত বছর যে কটা পাবো এগুলোর দরকার নেই, খুব বেশি প্রশ্ন হয় না আমাদের। মেইনলি প্রশ্ন হয় ওই প্রথম 3টা থেকেই, এবং ওই এক্সেপশন 1, 2 থেকে, 1 থেকেও বেশি প্রশ্ন হয় না, 2 থেকে, এক্সেপশন 3 থেকে এখন তো ওই রকম ভিজিবল কোনো প্রশ্ন হয়নি, 2-1টা প্রশ্ন হয়েছে। বোঝাতে পারলাম? গুরুত্ব বুঝে পড়তে হবে। শুধু এতটুকু লিখে রাখবো, ইউএন এর সাথে যদি এস বাই যুক্ত হয়, এস বাই যুক্ত হয়ে যখন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেটা কি হয়? আনকাউন্টেবল হয়ে যায়, কাউন্টেবল হয়ে যায়। যখন আনকাউন্টেবল নাউনের সাথে আপনি কি জানেন? এস বাই যুক্ত হয় না, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে যখন এস বাই যুক্ত হয়েই যায় তখন সেটা ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন এটা কি আর আনকাউন্টেবল থাকে না, কাউন্টেবল হয়ে যায়। আমি আশা করি বুঝতে পারলেন। ব্যতিক্রম 3 আমি আবার একটু পড়ছি। ইউএন এর সাথে এস বাই এর যোগ হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করলে তা সিএন হয়ে যায়। ওয়ার্ক কাজ আনকাউন্টেবল, ওয়ার্কস সাহিত্যকর্ম কাউন্টেবল, ওয়াটার পানি আনকাউন্টেবল, ওয়াটার্স জলাশয় কাউন্টেবল, ড্যামেজ ক্ষতি আনকাউন্টেবল, ড্যামেজেস ক্ষতিপূরণ আনকাউন্টেবল। এরপরে ডট 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 দিয়ে রেখেন, এরকম হিউজ আছে, মাথা নষ্ট হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ লিখে রাখবেন, PEOPLE পিপল কাউন্টেবল, COUNTABL কাউন্টেবল, কিন্তু পপুলেশন POPULATION পপুলেশন UN আনকাউন্টেবল। তারপরে MTAKA টাকা
কাউন্টেবল কিন্তু মানি ইউএন আনকাউন্টেবল। তারপরে জব কাউন্টেবল কিন্তু ওয়ার্ক আনকাউন্টেবল। যেমন ক্লাইমেট CLIMATE ক্লাইমেট কাউন্টেবল কিন্তু ওয়েদার আনকাউন্টেবল। TRAFFIC ট্রাফিক জ্যাম কাউন্টেবল কিন্তু ট্রাফিক TRAFFIC ট্রাফিক কাউন্টেবল। ব্যাখ্যা জানার দরকার নেই, এই পাঁচটা মুখস্থ রাখবেন তাহলে হবে। এই পাঁচটা ব্যাখ্যা করতে গেলে হিউজ টাইম লাগবে, দরকার নেই। পিপল কাউন্টেবল কিন্তু পপুলেশন কাউন্টেবল না, আনকাউন্টেবল। টাকা কাউন্টেবল কিন্তু মানি আনকাউন্টেবল। পৃথিবীর কোনো মানুষ টাকা মানে মানিকে টাকা বলে না, আমরাই বলি। আর মানিয়ের কাউন্টেবল হচ্ছে ডলার, পাউন্ড, টাকা, এগুলো, ঠিক আছে। জব কাউন্টেবল কিন্তু ওয়ার্ক আনকাউন্টেবল। ক্লাইমেট কাউন্টেবল, ওয়েদার কি বলেন তো আনকাউন্টেবল। বুঝতে পারলাম। ট্রাফিক জ্যাম কাউন্টেবল কিন্তু ট্রাফিক আনকাউন্টেবল। ক্লিয়ার? এতটুকু যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা এতক্ষণ যেইটা পড়লাম এটা আবার একটু দেখার চেষ্টা করি, একটু কাথার চেষ্টা করি। কাউন্টেবল এবং আপনারা একটু লিখে নেন, আমি আবার একটু আরেকবার বলার চেষ্টা করি, একটু রিভিশন দেন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বেলায় আমরা বলছি যেটাকে গণনা করা যাবে কাউন্টেবল, যেটাকে গণনা করা যাবে না আনকাউন্টেবল। কাউন্টেবল এবং আনকাউন্টেবলের জন্য আমরা তিনটা পার্থক্য পড়ছি। অ্যাসবাই যুক্ত করা যাবে, অ্যাসবাই যুক্ত করা যাবে না, আর্টিকেল বসবে, আর্টিকেল বসবে না, সংখ্যাবাচক শব্দ বসবে, সংখ্যাবাচক শব্দ বসবে না। এই তিনটা পার্থক্যের জন্য তিনটা পার্থক্য নিয়ে আমরা দুইটা ব্যতিক্রম পড়ছি, দুইটা নোট পড়ছি। একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, নোট নাম্বার 1। নোট নাম্বার 2 হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময় সংখ্যাবাচক শব্দের পর সবসময় সিঙ্গুলার হবে, মানে প্লুরাল হবে, শুধুমাত্র 1 ব্যতীত। তিনটা পার্থক্যের জন্য আমরা তিনটা ব্যতিক্রম পড়ছি। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা আমরা জানি, তবে নির্দিষ্ট করে বোঝালে তা আর্টিকেল দা বসে। আনকাউন্টেবল নাউনের সাথে এসবাই যুক্ত হয় না, কিন্তু এসবাই যুক্ত হলে ভিন্ন অর্থ যখন প্রকাশ করে তখন সেটা কাউন্টেবল হয়। আনকাউন্টেবল নাউনকে যদি আমরা সেন্টেন্সে কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ফ্রেজ যুক্ত করতে হয়, ফ্রেজের মাঝখানে অবশ্যই অফ ব্যবহার করতে হয়। আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ লিখে দিলাম, বাকিগুলো পরীক্ষার হলে আপনারা দেখবেন, এর ভিতরে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের বলছিলাম যে এখান থেকে প্রশ্নটা হয় কিভাবে। প্রশ্নটা হয় কাউন্টেবল এবং আনকাউন্টেবল, ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল, ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আপনাদের জন্য একটা লিস্ট করা হয়েছে, এটা একটু দেখবেন। যত প্রকার আনকাউন্টেবল নাউন আছে গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত পরীক্ষায় যতগুলো আসছে, লিস্ট অফ আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের এই লিস্টগুলো একটু দেখে রাখবেন। পরীক্ষায় এই কয়টাই আসে, ঠিক আছে। এখানে যে কয়টা এক্সাম্পল দেওয়া আছে এই কয়টা এক্সাম্পল হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে আপনি 2, 4, 5, 10 বার একটু দেখবেন, দেখলেই হয়ে যাবে। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদের প্রশ্নটা হয় কিভাবে একটু দেখেন। প্রশ্নটা হয় আমাদের লিখছিলাম এরকম, ডিটারমিনার উইথ CN/UN, ডিটারমিনার উইথ কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল, ঠিক এইভাবে আমাদের নাউন হয়। তার মানে আমাদের এইটা সম্পর্কে আমরা জেনে গেছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে আমরা জেনে গেছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে আমরা জেনে গেছি, কিন্তু আমাদের এখন ডিটারমিনার সম্পর্কে আমরা জানি না। ডিটারমিনার হচ্ছে নাউনের পূর্বে বসে, ডিটারমিনার হচ্ছে নাউনের পূর্বে বসে। প্রথম কথা হচ্ছে এটা, আমি সহজ বাংলা ভাষায় বলি। ডিটারমিনারকে আমরা সাধারণত পোশাকের সাথে তুলনা করে থাকি। একটা পোশাক দেখে যেমন বোঝা যায় একটা ছেলে নাকি মেয়ে, ঠিক তেমনি ডিটারমিনার দেখে বোঝা যায় পরবর্তী নাউনটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। তার মানে আমরা যদি সহজ ভাষায় বলি, ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেটা নাউনের পূর্বে বসে ওই নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল তা নির্দেশ করে, অথবা ওই নাউনের সংখ্যা, ওই নাউনের অবস্থা, ওই নাউনের পরিমাণ, অথবা ওই নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা। এটা আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচে আরো বিস্তারিত বলবো। আপাতত এইখানকার কনটেক্সটটা হচ্ছে ডিটারমিনারের কাজ হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনকে চিনানো। তার মানে আপনারা এইখানে ডেফিনেশনটা ঠিক এইভাবে লিখবেন। ডিটারমিনার হচ্ছে কতগুলো ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে
ওই নাউনকে নির্দেশ করে, জাস্ট এতটুকু লেখেন, নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করে। ওই নাউনটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, ওটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, বুঝাতে পারলাম? এটাকে ডিটারমিনার বলা হয়। তার ডেফিনেশনটা লিখবেন। এরপরে ডিটারমিনার কি কি হয় এটা আমরা একটা ডেফিনেশন দিয়ে দিছি এখানে। ডিটারমিনার কি কি হয়, আমাদের প্রথমে আর্টিকেল ডিটারমিনার হিসেবে বসে, ডেমনস্ট্রেটিভ আমরা প্রনাউন অধ্যায়ে পড়বো, এগুলা ডিটারমিনার হিসেবে বসে, পসেসিভ এটা আমরা প্রনাউন অধ্যায়ে পড়বো, এটা ডিটারমিনার হিসেবে বসে, ইন্টারোগেটিভস এটাও আমরা প্রনাউন অধ্যায়ে পড়বো, এটা ডিটারমিনার হিসেবে বসে, কার্ডিনাল নাম্বার হচ্ছে সংখ্যাবাচক শব্দ আমরা একটু আগে পড়ে আসলাম, এগুলা ডিটারমিনার হিসেবে বসে, অর্ডিনাল নাম্বার এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ক্রমবাচক সংখ্যা, এগুলো ডিটারমিনার বসে, লাস্ট নেক্সট আদার দা আদার এগুলো ডিটারমিনার হিসেবে বসে। আর কোয়ান্টিফায়ার হচ্ছে নাউনকে নাউনের পরিমাণবাচকতা বোঝায়, হ্যাঁ নাউনের পরিমাণবাচকতা বোঝায়, এগুলোকে সাধারণত আমাদের এই জিনিসগুলোকে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। একবার চোখ বুলাবেন এবং নোট করে ফেলবেন, এগুলোকে ডিটারমিনার হিসেবে বলা হয়। এখন আমরা আরেকটা চার্ট লিখব, তাহলে আমাদের পড়া শেষ। আগামী ক্লাসে আমরা এই চার্টটার ব্যাখ্যা করবো এবং বিগত যত প্রশ্ন আছে সব ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আমরা শুধু একটা চার্ট লিখে ফেলবো, এই চার্টের ভিতরে আপনার মোটামুটি সব চলে আসবে, এই চার্টের ভিতরে আমরা সব চলে আসবে। এই যে এখানে ডিটারমিনার লিখছি না, এগুলো আপনাদের এখন কাজে লাগবে না, এগুলো আমরা জাস্ট পরীক্ষায় যে কটা লাগবে কাজে এই কটা লিখবো, বাকিগুলো লিখবো না, এত টাইম নেই, বুঝতে পারলেন? খাতায় লিখেন খুব ভালো করে। শিরোনাম দিবেন, শিরোনাম দিবেন ডিটারমিনার, ডিটারমিনার উইথ CN/UN, এটা শিরোনাম দিবেন। শিরোনাম দেওয়ার পরে এই পাশে লিখবেন কাউন্টেবল, COUN কাউন্টেবল, কাউন্টেবল, আর এই পাশে লিখবেন আনকাউন্টেবল, COUN, দ্রুত লিখবেন আনকাউন্টেবল। few, fewer, fewest, আচ্ছা এই পাশে লিখবেন লিটল, লেস, লিস্ট, এটা লেস না, এটা উচ্চারণ লিস্ট, আ ফিউ, এখানে লিখবেন আ লিটল, এখানে লিখবেন ভেরি ফিউ, এখানে লিখবেন ভেরি লিটল, এখানে লিখবেন মেনি, এখানে লিখবেন মাছ, এখানে লিখবেন টু মেনি, যদিও এটা লেখার দরকার নাই, মেনি লিখলেই বোঝা যায়, তারপরে লেখা যায় আমরা টু মাছ, ও টু মাছ, এরপরে এ নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, লেখা শেষ হলে সিডি লিখবেন, সিতে মানে চার্ট, ডিতে মানে ডান, আমার লেখার আর জায়গা নেই। সিডি, এত ধৈর্য কম থাকলে হয় সোনারা, এত ধৈর্য কম থাকলে হবে বলেন? আচ্ছা এদিক তাকান, একটু কথা বোঝেন, এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে কেন লিখছে মনে আছে? কেন লিখছে বলেন তো? কারণ এগুলো সব সময় কার পূর্বে বসবে বলেন তো? কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। তার মানে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট কার পূর্বে বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে।
এ ফিউ কার পূর্বে বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে। ভেরি ফিউ কার পূর্বে বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে। মেনি কার পূর্বে বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে। টু মেনি কার পূর্বে বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে। এ নাম্বার অফ কার পূর্বে বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে। ঠিক এইখানে লিটল, লেস, লিস্ট কার নাউন কার পূর্বে বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। এ লিটল কার পূর্বে বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। ভেরি লিটল কার পূর্বে বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। মাছ কার পূর্বে বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। টু মাছ কার পূর্বে বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। এরপরে অ্যামাউন্ট অফ কার পূর্বে বসবে? আনকাউন্টেবল নাউনের উপরে। এটার নিচে লেখার মানে হচ্ছে এটা, আর ওইটার নিচে লেখার মানে হচ্ছে এটা। আচ্ছা, এরপর লিখবেন অনলি আ ফিউ। এটাকে স্টার চিহ্ন দিবেন, এভাবে সাজাবেন, কারণ স্পেশাল, এই মাল স্পেশাল, ঠিক আছে। এরপর অনলি আ লিটল, অনলি আ লিটল। আচ্ছা, এরপরে আবার তিনটা একসাথে লিখবেন, সাম, এরপরে অল, এ লট অফ, সাম, অল, এ লট অফ। আরও অনেকগুলো আছে, যেমন নো, যেমন আরও আছে, এগুলো দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে। সাম, অল, এ লট অফ, এই তিনটা এই পাশে লিখবেন, সাম, অল, এ লট অফ, সাম, অল, এ লট অফ, এই তিনটা। এদের মাঝখানে লিখে রাখবেন বোথ। বোথ মানে সাম, অল, এ লট অফ, এরা কাউন্টেবলের পূর্বে বসতে পারে। সাম, অল, এ লট অফ, এরা কাউন্টেবলের পূর্বে বসতে, আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে। সাম, অল, এ লট অফ, এরা কাউন্টেবলের পূর্বে বসতে পারে। সাম, অল, এ লট অফ, এরা আনকাউন্টেবল নাউনে বসতে পারে। আর দুইটা লাইন লেখাবো, তারপরে ক্লাস শেষ করে দেবো। আর শুধু দুইটা লাইন লিখাবো, তারপরে ক্লাস শেষ করে দেবো। নোট লিখবেন, হ্যাঁ, দুটা লাইন, শুধু দুইটা নোট লিখবেন। এই যে, অথবা আপনার নিজের মতো করে লিখে নেবেন। যখন অনলি এবং ফিউ থাকবে, তখন তার মাঝখানে অবশ্যই এ থাকবে। অনলি এর সাথে এ এর সম্পর্ক। অনলি আ ফিউ হতে পারে, অনলি আ লিটল হতে পারে, কিন্তু অনলি ফিউ কোনো দিনও আসবে না, অনলি লিটল জীবনেও আসবে না, অনলি দ্য ফিউ জীবনেও আসবে না, অনলি দ্য লিটলও জীবনে আসবে না। তার মানে কি? অনলি এর সাথে কার সম্পর্ক? এ এর সম্পর্ক। তার মানে এক্সপ্রেশনটা ঠিক এইটাই হবে, অনলি আ ফিউ অথবা অনলি আ লিটল। নোট ওয়ানে লিখে দিবেন অনলি এর সাথে এ এর সম্পর্ক, তাই হয় অনলি আ ফিউ হবে অথবা অনলি আ লিটল হবে। কখনোই অনলি লিটল বা ফিউ অথবা অনলি দ্য লিটল বা দ্য ফিউ হবে না। এটা হচ্ছে নোট ওয়ান, এটা লিখে নেবেন নিজের ভাষায়। অনলি নোট ওয়ান, এই যে আমরা চার্টটা বা টেবিলটা দিলাম, এটা নোট ওয়ান। নোট ওয়ানে আমরা কি লিখব? নোট ওয়ানে লিখব অনলি আ, অনলি এর সাথে এ এর সম্পর্ক। তার মানে কি হবে? অনলি, যেখানে অনলি থাকবে সেখানে এ থাকবে, শেষ ঝামেলা, অন্য কিছু থাকবে না ডিটারমিনারের ক্ষেত্রে। ওকে, আরেকটা জিনিস আমরা একটু লিখতে হবে, এভাবে লিখবেন এ লট অফ অথবা লটস অফ হতে পারে। তোমারই সোহাগ পেতে বুকেরই মাজারে যেতে, এই মন প্রাণ শুধু চায়, এ কেমন প্রেমে মজিলাম, বাজারে যাচাই করে দেখিনি তো দাম। এ লট অফ অবলিক লটস অফ হতে পারে, কিন্তু এ লটস অফ হবে না। নোট শেষ। আগামী ক্লাসে শুধু আমরা ব্যাখ্যা করবো, আর বাকি বিগত বছরের প্রশ্ন দেখবেন সব আপনি পারবেন। এটা লিখা হলে এনডি লিখবো দু একজনে, এটা লিখা হলে আমরা এনডি লিখবো, এটা লিখা হলে আমরা একটা এনডি লিখবো। আমাদের হাতে আরো 4 মিনিট সময় আছে। গোলা বোর্ড মাঝখানে গোলা হয়ে গেছে মনে হয়, তাই তো? এনডি লিখে দাও তো সোনারা, ও সোনারা, এনডি লিখে দাও।
শেষ তো শোনার আছে, শেষ আর নেই। এবার দেখবেন বিগত বছরের সব প্রশ্ন আপনি পারবেন। আগামীকাল ক্লাসের কাজ যেটা আমাদের ওই যে চার্টের ভিতরে ফিউ লিখছি না, ফিউ আ ফিউ দা ফিউ, লিটল আ লিটল দা লিটল, এই তিনটার ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, এই তিনটার ব্যাখ্যা করলেই আমাদের টোটাল এই চ্যাপ্টার শেষ। তবে এখনই আপনি দেখবেন বিগত বছরে এখানে সিটের থেকে দেখবেন আপনাদের বিগত বছরের সব প্রশ্ন পারবেন। বিগত বছরের যত প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে পারবেন। দেখেন একটা প্রশ্ন করাই দেবো, জাস্ট একটা প্রশ্ন করাই দেবো। দেখেন একটা প্রশ্ন করায়। হ্যাঁ, আচ্ছা দেখেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই মজা করে এবার দেখবেন যারা ক্লাসটা ঠিকঠাক কত করতে পারছে, ওদের যে এত ভালো লাগবে এখন করতে। দেখেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আই শেল বাই 2 ব্রেডস। এই পাগলে কামড়াইছে, আমাদের ব্রেডস আনকাউন্টেবল নাউনের সাথে এসবার যুক্ত হয় গুষ্টি গিলা। আই শেল বাই 2 ব্রেড, এ 2 সংখ্যাবাচক শব্দ। আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে কি সংখ্যাবাচক শব্দ বসে না, তারা পাগলা কামড়াইছে, আনসার কাইট। আই শেল বাই 2 2 loaves of soap, 2 pieces of bread। হ্যাঁ, এদিক তাকান, খুব এত মজা পাবেন ইউ ক্যান বিলিভ। আমরা বলছিলাম কি আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে শোনা কি যোগ করতে হয়, ফ্রেজ যোগ করতে হয়। মাঝখানে কি থাকে, অফ থাকে। দেখেন এই যে দুটো একটা যোগ করছে, এই যে মাঝখানে, এই যে মাঝখানে, তার মানে এই দুইটা আনসার হতে পারে, তাই তো। এবার খুব মনে, আমরা বলছিলাম ফ্রেজের সাথে অ্যাজভার যোগ হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কি অ্যাজভার যুক্ত হয় না, হয় না। এই যে দেখেন এখানে ব্রেডসের সাথে আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজভার যুক্ত হয়েছে, তাই সুতরাং এটা কয়েকটা কাটা। আচ্ছা, তারপরে এখানে 2 pieces of bread, আনসার সঠিক আনসার কোনটা, এটা। 2 pieces কেন, এই যে শোনা 2, এই যে পিসেস, একদম জায়গা, ঠিক আছে। মানে আপনার টোটাল ক্লাসটা করার পরে বিগত বছরের প্রশ্নগুলো যখন সলভ করবেন, আমি আগামীকাল অবশ্যই আরও ব্যাখ্যা করবো, সলভ করবো আগামী ক্লাসে, তখন আপনার কাছে মনে হচ্ছে আপনার একদম 12 বছর ধরে যার পিছনে ঘুরতেছেন, পাত্তাই দিচ্ছে না, সে বলতেছে ঠিক আছে আমি তোমার দিয়ে দিয়েছি, যা পারো করো। ঠিক এমনটা মজা লাগবে। আর যদি না বুঝতে পারেন, এই প্রশ্নের ব্যাখ্যা করতে আপনি বুঝেন, এই প্রশ্নের ব্যাখ্যা যদি কোনো বইয়ে লিখতে চায়, ওই লেখক পাগল হয়ে যাবে, ওর অনেক কিছু বিক্রি করে পরে বই লেখা লাগবে। সম্ভব এই প্রশ্নের ব্যাখ্যা এইভাবে লিখা? কয়টা প্রশ্নের ব্যাখ্যা আপনি এইভাবে লিখবেন? সুতরাং এটা হয় না, বাস্তবিক অর্থই হয় না। বুঝাইতে পারলাম? এই কারণে কোর্সগুলোতে আপনাদের এত সারা পাই আলহামদুলিল্লাহ। এবং আমার মনে হচ্ছে যে আমি আরো 2 ঘন্টা করাই শেষ করে দিই, কিন্তু ওই যে বললাম যে আপনাদের টেম্পারমেন্ট খুব। আজকের মতো এই পর্যন্ত কি তাই? যতটুকু বোঝাইছি, যা বোঝাইছি ক্লিয়ার কিনা? FDC ফুল ক্লাস ডান। নোট কি তাহলে প্রতিদিন পোস্ট করবেন? না, নোট প্রতিদিন পোস্ট করবেন না। নোট হচ্ছে কোনো ছেলে যদি কোনো মেয়ের নোটের জন্য দেয়, তাকে গ্রুপ থেকে ব্যান করা হবে। নোটের যা কিছু আছে তা এখানে দেবেন। নোট হচ্ছে আপনার একটা চ্যাপ্টার শেষ হলে পরে করবেন। আর কোনো ছেলে যদি নক দিয়ে দিলে আমারে বলবেন, ওর একদম জায়গা মতো দিয়ে দিব। তাই যারা ক্লাসটা করছেন বিগত বছরের প্রশ্নগুলো, আমি প্রশ্ন ব্যাখ্যা করার আগে শোনারা শুনেন, আমি প্রশ্ন ব্যাখ্যা করার আগে, আচ্ছা কি বলছে ভাই, একটু টাইম দেন, ভাতটা বসাই দিয়ে আসি, তারপর আবার ক্লাস হবে। হ্যাঁ রে ভাই, আমি আর ক্লাস নেব না, আমার ক্ষুধা লাগছে ভাই, আমি খাইতেছি, আমি খাইনি। আল্লাহ, হ্যাঁ আগামী ক্লাসে অবশ্যই রিভিশন দেবে ইনশাল্লাহ। পলাশ বিশ্বাস, ঠিক আছে শোনারা, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই। কাল নোট দেওয়া হোক। না, নোট দেওয়া হবে না। এতে বাকি যারা আছে, আপনি কি আমি বিয়ে করলে আপনাদের মতো 2-4টা বাচ্চা থাকতো আমার। হ্যাঁ সিট এখনো। ভাই আমি একটা কথা বলি, যাকে বিশ্বাস করতে হয় তাকে সম্পূর্ণরূপেই বিশ্বাস করতে হয়। বিলিভ করেন, আপনার যখন দায়িত্ব নিছে আমি, আপনাকে নিয়ে আপনার যত টেনশন, বিশ্বাস যদি না করেন তাহলে আমি জানি না, আপনাকে নিয়ে আপনার টেনশনের থেকে আমার টেনশন বেশি। স্পেলিং এবং ফ্রেজে শিট দেওয়ার পরে কয়েকজন আমাকে বলল যে ভাই শিটে টাইপিং মিস্টেক আছে। আপনি জানেন গতকাল টানা 7 ঘন্টা আমি টাইপিং মিস্টেকের কাজ করছি, আমি যা আপনাদের যেন কষ্ট না করতে হয়। এই যে গ্রামারের শিটগুলো তো আমি তো ভাই
আমি নিজে তো আরেকগুলো টাইপ করার সময় হয় না, একজন টাইপ করে দিলে এগুলো ভুল হয়ই স্বাভাবিক। এখন কি বলবেন আপনি বলেন? এর জন্য আমাদের ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় আমাদের ইংরেজি লেকচার শিট প্রায় শেষ। আমাদের টোটাল 23টা লেকচার শিট, একটা লেকচার শিট বাকি আছে। শুধু আমি আপনাদের ক্লাসে ঢুকার আগ পর্যন্ত আমি লেকচার শিটের কাজ করতেছিলাম, ক্লাসে ঢুকার ঠিক আগ পর্যন্ত। এবং আজকে আমি তারাবিও পড়তে যাইনি, তারাবিও পড়িনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে তারাবি পুরা সুন্নত হলে এদের দায়িত্ব পালন করা আমার কাছে ফরজ। আমি কি বোঝাতে পারলাম? তো সুতরাং শীট খুব দ্রুত দিয়ে দেবো ইনশাল্লাহ, খুব দ্রুত দিয়ে দিব। আর প্রাইমারি যারা আছেন সব কিছু মিলিয়ে আমাদের ইংরেজি এবং সব কিছু মিলিয়ে আমাদের খুব সম্ভবত কালকে পরশুর ভিতরে আমরা সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিতে পারবো। আর 6 তারিখে আমরা নির্দিষ্ট একটা দিন পাঠাবো, এবং শুধুমাত্র আমি আবার বারবার বলছি শুধুমাত্র একবারই শীট দেওয়া হবে। এবং 45 বেসে আমরা যদিও 3বার শীট দিছি, কিন্তু সময় কম, একবারই শীট কুরিয়ার করা হবে, কখনোই 2বার শীট কুরিয়ার করা হবে না। পরে যদি কেউ মনে করে মামাও ডাকেন তাহলে লাভ নেই, স্যার ভাইয়া বাদ দিয়ে যদি মামা ডাকেন তারপরে লাভ নেই। আমরা 6 তারিখে শীট কুরিয়ার করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আমি আমার অ্যাডমিন মডারেটর যারা আছে প্রত্যেকে এইভাবে অ্যালার্ট করার চেষ্টা করছি যে 6 তারিখ প্রত্যেকেই যেন সময় দেয়। এরা প্রত্যেকেই আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অ্যাডমিন মডারেটর যারা আছে কাজ করে এখানে, আমাদের অফিসিয়াল যারা কাজ করে সবাই প্রত্যেকেই স্টুডেন্ট, এখানে সবাই পার্ট টাইম জব করে। তো সুতরাং 6 তারিখ সবাইকে ফ্রি থাকতে বলেছি, এবং আমি 6 তারিখে আপনাদের সকল শীট কুরিয়ার করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই পর্যন্তই আজকে, টাটা। বাকিগুলো যারা ক্লাসটা করছে তারা প্রশ্ন করিয়েন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমাদের ঠিকানা জানেন কিভাবে? ওটা বলা হবে, ওটা বলা হবে কত খরচ পড়ে, কত কি পড়ে না পড়ে, ওটা বিস্তারিত বলা হবে। আপনার ঠিকানা তো আমি জানি না, ঠিকানা না জানলে কিভাবে করবো বলেন? ঠিকানা না জানলে আমি তো করতে পারবো না। ঠিকানা অবশ্যই দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো শেষ, টাটা, লাভ ইউ।